সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। ভূত, প্রেত, অ্যাডভেঞ্চার, রহস্য এইসব নানা স্বাদের গল্প নিয়ে আমার আসর। আমরা আজকে পড়ব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা। এর আগের পর্বে আমি পাণ্ডব গোয়েন্দার মনোহরপুরে কিভাবে বিলুরা মনোহরপুরে পৌঁছলো এবং সেখানে কিভাবে গব্বর সিং নামক এক কুখ্যাত ডাকাতের খপ্পরে পড়ে তাকে কিভাবে শায়েস্তা করবে সেটাই এবারে আমরা দেখব। শুরু করছি আজকে পাণ্ডব গোয়েন্দার শেষ পর্ব। বাবলুর নির্দেশ মতো এসপি সাহেব বহু কষ্টে উঠে দাঁড়িয়ে বড় একটা পাথরের খাঁজে আশ্রয় নিলেন। বাবলু বলল, আপনি এইখান থেকেই বাড়ির দিকে লক্ষ্য করে রিভলভার তাক করে থাকবেন। ওরা কেউ ছাদে উঠলে অনায়াসে গুলি করতে পারবেন এখান থেকেই, কিন্তু সাবধান, সামনে আসবেন না একদম, কেননা আপনার এখন ছুটে পালাবার শক্তি নেই। আপনি তৈরি থাকুন, আমরা ভেতরে যাচ্ছি। এই বলে বিলু, ভম্বল, বাচ্চু ও বিচ্ছুকে নিয়ে দ্রুত সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ল বাবলু। এবার শুরু হলো পরিকল্পনা মতো কাজ। প্রথমেই জঙ্গলের দিকে জানলায় একটা মোমবাতি জেলে ওদের ওখানকার অবস্থিতি জানিয়ে দেওয়া হলো। তারপর ঘরের মাঝখানে জিনিসপত্রগুলো রেখে তাইতে এমনভাবে চাদর চাপা দিল যাতে ওরা এসে মনে করে যে বাবলুরাই শুয়ে ঘুমোচ্ছে। এবার ভম্বলের খেল। সে ওই ঘরের বাঙ্কের ওপর উঠে বসে মালার মতো একটা দড়ির ফাঁস নিয়ে অপেক্ষা করতে লাগলো। পাশে রাখলো ছিনতাই করা সেই লোহার রডখানা। আর একটা ঘরের ভাঙা দরজার আড়ালে চুপচাপ লুকিয়ে রইল বিলু, ওর হাতে চেন। ওরা কেউ ভেতরে ঢুকলেই এই দিয়ে বেদম পেটাবে। বাবলু, বাচ্চু আর বিচ্ছুকে নিয়ে বড় বড় থামের আড়ালে পিস্তল উদ্যত করে এমনভাবে লুকিয়ে রইল যাতে ও সব দিকে নজর রাখতে পারে। আর পঞ্চু, সে ছাদে ওঠার সিঁড়ির শেষ ধাপে দরজার পাশ ঘেঁষে লুকিয়ে রইল, এমনভাবে রইল যাতে কেউ ছাদে উঠে পড়লে প্রচণ্ড চিৎকার করে তাকে এমন তাড়া লাগাবে যে ছাদ থেকে মুখ থুবড়ে পড়ে মরবে বাছাধন। মাত্র 2-3 মিনিটের ব্যাপার, নাটক শুরু হলো। একটা জ্বলন্ত মশাল নিয়ে গব্বর সিং 3 জন সঙ্গী সহ এসে হাজির হলো সেখানে। বাবলু আড়াল থেকে দেখে বুঝল ওদের নিষ্ঠুর চোখে খুনের ছায়া। একবার তার বুকটা কেঁপে উঠল। একটু এদিক ওদিক হয়ে গেলেই সর্বনাশ। শয়তানগুলোর কারো হাতেই আগ্নেয়াস্ত্র নেই, প্রত্যেকের হাতে উদ্যত ছোড়া। গব্বর সিং একবার আলোটা উঁচু করে দরজার কাছ থেকেই ভেতরটা দেখে নিল। তারপর আলোটা একজনের হাতে দিয়ে চুপি চুপি পা টিপে টিপে ভেতরে ঢুকলো। বাকি 2 জন দরজার আড়াল থেকেই উঁকি মেরে ঠান্ডা মাথায় খুন দেখার জন্য কৌতূহলী চোখে তাকিয়ে রইল। কিন্তু এ কি, গব্বর ভেতরে ঢুকে একটানে চাদরটা সরাতেই একটা কোলা ব্যাঙ থপ করে লাফিয়ে পড়ল ওর গায়ে। যেই না পড়া, গব্বর অমনি লাফিয়ে উঠল তড়াং করে। আর সেই মুহূর্তে ভম্বলের নাইলনের দড়ির ফাঁস মালার মতন আটকে গেল গব্বরের গলায়। ভম্বল সেটাকে গলায় লটকে দিয়েই গায়ের জোরে টেনে ধরল। গব্বর সিং আঁক শব্দ করে 2 হাতে সেই দড়িটা ধরে প্রাণপণে একটা হ্যাঁচকা টান দিতেই ভম্বল টাল সামলাতে না পেরে বাঙ্কের ওপর থেকে ধড়াস করে গব্বরের ঘাড়ের ওপর পড়ে গেল। গব্বরের তখন এমনিতেই শোচনীয় অবস্থা, দম আটকে চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে প্রায়। তার পক্ষে ভম্বলকে আক্রমণ করা মোটেই সম্ভব হলো না। আর ভম্বল সেই সুযোগকে হাতছাড়া না করে গব্বরের মুখের উপর টেনে মারল এক লাথি। অন্য লোক 2 জন লিডারের এই অবস্থা দেখে ভম্বলের ওপর যেই না লাফিয়ে পড়তে যাবে, ভম্বল অমনি ভাঙা জানলা গলে লাফিয়ে পড়ল পাশের ঘরে, অর্থাৎ যে ঘরে বিলু ছিল। লাফাবার সময় জানলার মাথার দেওয়ালটা খুব জোরে ঠুকে গেল ওর মাথায়। তবুও পাছে বিলু বুঝতে না পেরে চেন ঘুরিয়ে দেয়, সেই ভয়ে দেওয়ালের এক কোণ ঘেঁষে শুয়ে পড়ল। ততক্ষণ ওই লোক দুটো ছুটে এসে ওই ঘরে ঢুকেছে। যেই ঢোকা, বিলু অমনি বন বন করে চেনটাকে ঘোরাতে লাগলো। কি মার, কি মার!
ওরা তো তখন মারের চোটে বাবারে মারে বলে ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। যে লোকটার হাতে মশাল ছিল সে তখন সঙ্গীদের এই অবস্থা দেখে আর থাকতে না পেরে মশালটা একপাশে রেখে দিয়ে আক্রমণ করতে গেল বিলুকে। এটাই কাল হলো। বাচ্চু সেই সুযোগে মশালটা তুলে নিয়ে পেছন দিক থেকে লোকটার জামা কাপড়ে আগুন ধরিয়ে দিল। টেরিলিন আর টেরিকটের জামা প্যান্ট ধরে গেল সহজেই। লোকটি দিশেহারা হয়ে ভয়ানক চিৎকার করে যত ছোটাছুটি করতে লাগলো, আগুন তত জ্বালতে লাগলো দাও দাও করে। লোকটি তবুও পালাবার পথ খুঁজতে লাগলো, কিন্তু পালাবে কোথায়? বাড়ির বাইরে যাওয়ার পথ আগলে তো পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাবলু। অগত্যা নিরুপায় হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে আধপোড়া অবস্থায় মৃত্যুর কোলে লুটিয়ে পড়ল বেচারি। বিলুর হাতে মার খাওয়া লোক দুটিও তখন বেকায়দায় পড়েছে। রক্তাক্ত কলেবরে সেই অন্ধকারে কোথায় যে যাবে তারা ঠিক করতে পারল না। বাধ্য হয়েই তারা তখন সিঁড়ির দিকে ছুটল। কিন্তু যেই না তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, অমনি পঞ্চু সেই অন্ধকারের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে এমনভাবে চেঁচিয়ে উঠল যে লোক দুটো ভ্যাবাচাকা খেয়ে ছুটে পালাতে গিয়েই ভাঙা ছাদ থেকে নিচের পাথরে মুখ থুবড়ে পড়ল। সেই যে পড়ল আর উঠে দাঁড়াতে হলো না। অসহায় গব্বরও তখন এই মৃত্যুপুরীতে একা। তাকে রক্ষা করবার মতো কেউ নেই সেখানে। দৃশ্যটা তখন এই রকম। গব্বর সিং মেঝেই পড়ে আছে, তার বুকের ওপর ক্রোধান্ধ পঞ্চু বসে আছে থাবা গেড়ে। বাচ্চু মশালের আগুনটা নিয়ে একবার করে তার মুখে ঠেকাচ্ছে আর বলছে, অনেক মার খেয়েছিস, এবার একটু মুখ শুদ্ধি কর। বিলু ওকে দেখিয়ে দেখিয়ে চেন ঘোরাচ্ছে। বাবলু পিস্তলটা মাঝে মাঝে ওর কপালে ঠেকিয়ে বলছে, কি গো দেবো নাকি ঢিসুম করে? ভম্বল বলছে, লোহার রডটা দিয়ে ওর মাথাটা একটু ফাটিয়ে দিলে কেমন হয়? বিচ্ছু বলছে, আমার কিন্তু মনে হচ্ছে এই ছুরিটা দিয়ে ওকে কেটে এখনই কিমা করে ফেলি। আর গব্বর, তার তখন জাঁতা কলে ইঁদুর পড়লে যেমন হয় ঠিক সেই রকম অবস্থা। বাবলু এবার ঘর থেকে বেরিয়ে এসে হেঁকে ডাকলো, এসপি সাহেব, আপনি এবার চলে আসতে পারেন। আপনার স্ত্রী পুত্রের হত্যাকারী এখন আমাদের হেফাজতে। দুর্দান্ত গব্বর সিংকে আমরা জ্যান্ত ধরেছি। ভম্বল তখন হঠাৎ কি মনে করে সেই দড়ির ফাঁসটা কুড়িয়ে এনে বলল, তবে ফাঁসিকা ফান্দাটা কিন্তু আমিই পরিয়ে দেব গব্বর ভাইয়ের গলায়। বলে ফাঁসটা ওর গলায় লটকে টেনে ধরে রইল। এসপি সাহেব ততক্ষণে এসে পড়লেন। তাকে দেখেই আর্তনাদ করে উঠল গব্বর, নেই নেই, ইয়ে নেই হো সকতা, হাম তো মিট্টি মে গাড়া দিয়া উনকো। এসপি সাহেব রিভলভারটা গব্বরের দিকে তাক করে বললেন, ছোট্টুলাল, তুমি স্বপ্নেও ভাবনি ধর্মের কল এইভাবে বাতাসে নড়বে, তাই না? রাতারাতি নাম পাল্টে গব্বর সিং হতে চেয়েছিলে, কিন্তু তখন কি জানতে না গব্বর সিংয়ের পরিণামটা শেষ দৃশ্যে কীরকমটা হয়? এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হও ছোট্টুলাল। বলে রিভলভারটা তাক করে রইলেন তার বুকের দিকে। তারপর ট্রিগার না টিপে সামান্য একটু হেসে বললেন, না, এমন শান্তির মৃত্যু তোমার জন্য নয় ছোট্টুলাল, তোমাকে আমি খেলিয়ে খেলিয়ে মারব, ঠিক যেমনভাবে আমার চোখের সামনে তুমি লোহার রড দিয়ে পিটিয়ে মেরেছিলে আমার বউ আর ছেলেকে। গব্বর সিং চিৎকার করে উঠল, नहीं मुझे छोड़ दो एसपी साहब, मैं वचन देता हूँ जिंदगी में ऐसा काम कभी नहीं करूँगा। एसपी साहेब বললেন, বেশ, তোমাকে আমি ছেড়ে দেব, কিন্তু একটি মাত্র শর্তে। আগে তুমি আমার বউ আর ছেলের জীবন ফিরিয়ে দাও। এ कैसे हो सकता? তাহলে তুই মৃত্যুর জন্য তৈরি হ। বলে রিভলভারটা একপাশে রেখে দিলেন। ভম্বল সঙ্গে সঙ্গে লোহার রডটা তুলে দিল এসপি সাহেবের হাতে। এসপি সাহেব জ্ঞানহারা হয়ে বেদম পেটাতে লাগলেন গব্বর ওরফে ছোট্টুলালকে। কয়েক মিনিটের মধ্যে প্রচণ্ড দাপাদাপি এবং লাফালাফি করে স্থির হয়ে গেল গব্বর। এসপি সাহেব বললেন, আমার বাইকটা কোথায়? বাবলু বলল, আমরা সরিয়ে রেখেছি একপাশে, ওটা আমাকে দাও, আমি এখনই একবার রাউরকেল্লা থেকে ঘুরে আসছি। যতক্ষণ না আসি তোমরা বসে বসে পাহারা দাও এদের, এরা একেবারে মরেনি কিন্তু।
আপনি যেতে পারবেন স্যার? না পারলেও যেতে আমাকে হবেই। এসপি সাহেব তাঁর মোটর বাইক নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেলেন। ঘণ্টা দুয়েকের মধ্যেই পুলিশ নিয়ে ফিরে এলেন তিনি। তারপর সকলে মিলে পঞ্চুকে অনুসরণ করে একটি পাহাড়ের গুহায় গিয়ে উপস্থিত হলেন। গুহামুখে একটি কাঠের দরজা তালাবন্ধ অবস্থায় ছিল। একটি লতানে ঝোপ সেটিকে এমনভাবে আড়াল করে রেখেছিল যে বাইরে থেকে সহসা কেউ বুঝতে পারত না এখানে কি আছে। ওরা গিয়ে সেটাকে টেনে ছিঁড়ে দরজা ভেঙে ফেলল। তার ভেতর ছিনতাই বা ডাকাতি করা অল্প কিছু সোনার গয়না, নগদ প্রায় 1,050 টাকা, কয়েকটা ছোট ছোট ছেলে এবং বড় বড় মেয়েও 2-4 জন ছিল। তাদের মধ্যে কমলা নামে সেই সাঁওতালি মেয়েটাকেও পাওয়া গেল। পাণ্ডব গোয়েন্দাদের কৃপায় মুক্তি পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল সকলে। এসপি সাহেব পঞ্চুর পিঠ চাপড়ে বললেন, সাবাস পঞ্চু। পঞ্চু আনন্দে ডেকে উঠল, ভৌ ভৌ ভৌ। সকালে সোনার রোদে ভুবন তখন ভরে গেছে। কিভাবে যেন খবর পেয়ে জরাইকেলা ও মনোহরপুর থেকে দলে দলে লোক এসে চারদিকে ভিড় করে ফেলেছে তখন। আর ঠিক তখনই দেখা হয়ে গেল এমন একজনের সঙ্গে যিনি সুকুমার বসুকে চেনেন। বললেন, ওর এখানকার নাম হচ্ছে ফটুবাবু। উনি সম্প্রতি বদলি হয়ে সিকেপিতে চলে গেছেন। ওর কোয়ার্টার নাম্বার। বিলু বলল, থাক, এ যাত্রায় আর নয়, পরে আমরা আবার আসব এবং চিঠি দিয়ে জানিয়েই আসব। পাণ্ডব গোয়েন্দারা আর সেখানে না থেকে ডাউন ট্রেনে সবাই ফিরে এলো। মনোহরপুর বেড়ানো অসম্পূর্ণ হলেও পাণ্ডব গোয়েন্দাদের মনে দুঃখ নেই। তার কারণ তাদের অভিযান সার্থক হয়েছে। তাই এক রবিবার সকালে মর্নিং ওয়াক থেকে ঘুরে আসার পর পাণ্ডব গোয়েন্দারা মনের আনন্দে মিত্তিরদের বাগানে গাছপালাগুলোর তদারকি করতে লাগলো। বাগানের চারদিকে অনেক গাছ থাকা সত্ত্বেও নতুন নতুন গাছ লাগানো এখন ওদের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। আকাশমণি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনাঝুরি, আরও কত গাছ লাগালো ওরা। বাবলু, বিলু, ভম্বল সবাই আছে এই বৃক্ষরোপণ পর্বে। আর আছে শ্রীমান পঞ্চু। যে যার কাজ সে তো তা ঠিকই করে যাচ্ছে। বাবলু বিলু গাছ লাগাচ্ছে, গাছের গোড়ার মাটি কুপিয়ে দিচ্ছে, বাচ্চু বিচ্ছু জল ঢালছে, আর ভম্বল আগাছার জঙ্গল সাফ করে এক জায়গায় জড়ো করছে। পঞ্চু আছে ওর নিজের ধান্দায়। বিড়াল দেখলেই তাড়া করছে, পাখি দেখলে ছুটে ধরতে যাচ্ছে, কখনো ধুলোয় শুয়ে কড়াগড়ি খাচ্ছে, আবার কখনো বা গা ঝেড়ে উঠে ডান দিচ্ছে। বিলু কাজ করতে করতেই বলল, এক এক সময় আমার কি মনে হয় জানিস? বাবলু বলল, বলে ফেল। মনে হয় আমাদের এই বাগানটাকে সেলফিশ জায়ান্টের বাগানের মতো না রেখে বেশ বড়সড় একটা পার্কের মতো করে ফেলি। যেমন একটা স্লিপার থাকবে, দোলা থাকবে, বল খেলার জায়গা থাকবে, আমরা থাকবো আর বাইরের ছেলেমেয়েরাও এসে খেলাধুলা করবে, ঘুরবে, বেড়াবে। বাবলু বলল, এরকম হলে মন্দ হয় না, তবে এর কুফলটা কি জানিস? হঠাৎ একদিন আমাদের দখলের বাইরে চলে যাবে বাগানটা। কীরকম? এই যেমন ধর, আমাদের গোপন পরামর্শের জন্য আর কোনো নিভৃত অংশ থাকবে না। ছেলেমেয়েরা এসে উপদ্রব করবে, গাছপালা নষ্ট করবে, তারপর একটা ক্লাব গজিয়ে উঠলেই বাগানটা হয়ে যাবে বারোয়ারির। বাচ্চু বলল, না বাবা, এর চেয়ে এই আমরা বেশ আছি। এই বাগানে এসে ঢুকলে আমার তো সবসময় মনে হয় আমরা যেন ভিন দেশের কোনো জঙ্গলে পৌঁছে গেছি। এমন সৌন্দর্য আর কোথাও আছে? বাবলু বলল, তা যা বলেছিস। চারদিকে যখন বন কেটে বসত হচ্ছে, নির্মম কুঠারের আঘাতে অরণ্য নির্মূল হচ্ছে, পাহাড় পর্বত বৃক্ষ বিরল হয়ে হাড় পাঁজরা বের করে হা হা করছে, আমরা তখন আমাদের এই বাগানে বৃক্ষরোপণ করে প্রকৃতিকে তার বনসম্পদ ফিরিয়ে দিতে চাইছি। এই পরিবেশে কখনো আর কাউকে ঢুকতে দেয়? ভম্বল বেশ কিছু আগাছা একটা কলা গাছের ফেঁসো দিয়ে বেঁধে মাথায় নিয়ে একটু দূরে ফেলতে যাচ্ছিল। বলল, আমরা যে শুধু অরণ্যই রোপণ করব তা নয়, আমি তো ভাবছি এখানে একটা পাহাড়ও তৈরি করব। সবাই একজোটে হেসে উঠল। পাহাড় বলিস কি রে? হ্যাঁ, পাহাড়। মাঝে মধ্যে লরি হিসেবে মাটি কিনে জড়ো করে, তাহলেই কয়েক বছরের মধ্যে এখানে একটা
ঢিবির টিলার আকার নেবে, মনোহরপুরে সেই টিলার মতো হয়ে উঠবে। আমরা তাতেও ভালো ভালো গাছ লাগাবো, সেই পাহাড়ে উঠবার পথ বাঁধিয়ে দেব। বাবলু দারুণ উৎসাহিত, বলল, ভোম্বল, তুই মন্দ বলিসনি তো রে, চমৎকার একটা প্ল্যান মাথা খাটিয়ে বের করেছিস। আমি অ্যাকসেপ্ট করলাম তোর পরিকল্পনা। পাতাল রেল তৈরি হওয়ার সময় কলকাতার ময়দানে কীরকম মাটির পাহাড় গড়ে উঠেছিল মনে আছে? কত গাছপালা গজিয়েছিল। কলকাতার বুকে এমন সব মাটির পাহাড় দেখে আমি তো ভেবেছিলাম সরকার বুঝি পরে ওইগুলোই সংরক্ষণ করে আমাদের পর্বতারোহণের আশা পূর্ণ করে। তার জায়গায় সব গাছপালা কেটে কুটে সেই মাটি যে কোথায় পাচার করে দিল তা কে জানে। বিচ্ছু বলল, ভোম্বলদার পরিকল্পনাটা সত্যিই অভিনব। আমাদের এই বাগানেও ওই ধরনের একটা পাহাড় তৈরি করলে কিন্তু মন্দ হবে না। বিলু বলল, তাহলে শুভস্র শীঘ্রম। বাবলু বলল, বাগানের পেছন দিকে একটুখানি জায়গা নির্বাচন করে আজ থেকেই তাহলে শুরু হয়ে যাক আমাদের কাজ। বিলু বলল, অত মাটি এখন কোথায় পাবো? আপাতত এই বাগানের চারদিক থেকে এবড়ো খেবড়ো মাটির চাঙড়গুলো কুড়িয়ে এনে ওইখানে জড়ো করা হোক। বাচ্চু বলল, শুধু তাই নয়, এখন থেকে সময় পেলেই আমরা কর্পোরেশনের ময়লা ফেলার হাত গাড়িগুলোতে করে এলাকার যত আবর্জনা নিয়ে এসে ওইখানে ঢালতে পারি। এতে হবে কি, আমাদের উদ্দেশ্যও সিদ্ধ হবে, পাড়ার রাস্তাঘাটগুলোও পরিষ্কার থাকবে। সবাই সমস্বরে বলে উঠল, 3 চিয়ার্স ফর ভোম্বল, হিপ হিপ হুররে। বাবলু ডাকল, পঞ্চু। পঞ্চু ছুটে এসে বলল, ভৌ ভৌ, আয় আমাদের সঙ্গে। পঞ্চু তো ডাক পেয়ে খুশি হয়ে লেজ নেড়ে নেড়ে কুঁই কুঁই করতে করতে পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে চলল। ওরা সবাই তখন পাহাড় গড়ার উপযুক্ত স্থান নির্বাচনের জন্য এই 12 বিঘে বাগানের আগাছায় ভরা জঙ্গলের গভীরে ঢুকতে লাগলো। পাহাড় বলে কথা যেখানে সেখানে তো করা যায় না, তাই বাগানের শেষ প্রান্তে একটা স্থান নির্বাচন করলো ওরা। জায়গাটা এমনই যে এখানে পাহাড়ের মতন ঢিবি গজিয়ে উঠলে কোনো অসুবিধেই হবে না। বাবলু বলল, পাহাড় তৈরির একটাই উপযুক্ত স্থান, কিন্তু মুশকিল হচ্ছে এখানে তো লরি ঢুকবে না। এখানে লরি ঢোকাতে গেলে অনেক ভালো ভালো গাছ কেটে ফেলতে হয়। বিচ্ছু বলল, ওরে বাবা, গাছ কিছুতেই কাটা চলবে না। বাচ্চু বলল, প্রয়োজনে গাছ কেটে গাছ আবার লাগানো যেতে পারে। বিচ্ছু বলল, তা পারে, কিন্তু এক আধটা গাছ তো নয়, অনেকগুলো গাছ কাটা পড়ে যাবে যে। ভোম্বল বলল, লরি একদম ভেতরে ঢোকাবার দরকার নেই, আমরা তো আমাদের জেদ বজায় রাখতে একেবারেই 1000 লরি মাটি কিনছি না, 2-1 লরি করে কিনব। অতএব লরি যে পর্যন্ত আসে আসুক, বাকিটা আমরা হাত গাড়ি করে ঝোড়াই করে নিয়ে গিয়ে ঢালবো। লরি ঢোকাবার জন্য জঙ্গল কাটবো না। বাচ্চু বিচ্ছুও বলল, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আর ব্যাপারটা যাতে জানাজানি না হয় সেই দিকেও নজর রাখবো আমরা। মাঝে মধ্যে 1-আধ লরি করে মাটি পড়লে কেউ বুঝতেও পারবে না এর ভেতরে কি হচ্ছে। বাবলু বলল, তাহলে এই কথাই রইল, পাহাড় এখানেই গড়ে উঠবে। এখন সবাই ঘরে যাই চল, স্নান খাওয়া করে দুপুরের দিকে আবার আসবো, কাজ শুরু হবে তখনই। আসবার সময় যে যার বাড়ি থেকে পারলে একটা করে ঝোড়া নিয়ে আসবি। সবাই সমস্বরে চেঁচিয়ে উঠল, হুররে। পঞ্চু চেঁচালো, ভৌ ভৌ ভৌ। দুপুরে স্নান খাওয়ার পর ওরা সবাই দলবদ্ধ হয়ে মিত্তিরদের বাগানে চলল। একটা নতুন কাজের পরিকল্পনা করতে পেরে ওরা সবাই খুশি। ময়দানে পাতাল রেলের পাহাড়ের মতো একটা মাটির পাহাড় এখানে ওরা গড়বেই। কেউ জানবে না, কেউ শুনবে না, অথচ ভেতরে ভেতরে সবার অলক্ষ্যে একটা টিলা গড়ে উঠবে ধীরে ধীরে। বাবলুরা পূর্ণ উদ্যমে চলেছে তাই। পঞ্চু চলেছে সবার আগে, ওদের হাতে ঝোড়া, কোদাল, বালতি, দড়ি, এছাড়াও বাবলুর হাতে একটা লম্বা বোতল। বাগানের শেষ প্রান্তে পৌঁছে ওরা খুব উত্তেজনার সঙ্গে খুঁটি গেড়ে দড়ি মেপে শুরু করলো মনের মতো জায়গা নির্বাচন। জায়গাটা ঠিক হলে বাবলু তার কেন্দ্রস্থলে একটা ছোট্ট গর্ত খুঁড়ে ওর সঙ্গে আনা বোতলটা সেইখানে পুঁতে দিল। বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু অবাক হয়ে বলল, ওতে কি? বাবলু হেসে বলল, এই বোতলের মধ্যে একটা টাইপ করা কাগজে
আজকের তারিখসহ আমাদের এই পাহাড় প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং আমাদের প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। যদি কখনো আমাদের পরিকল্পনা ভণ্ডুল হয় এবং তখন যদি আমরা না থাকি, তাহলে এই কাগজের পরিচিতি সকলকে আমাদের কথা মনে করিয়ে দেবে। ব্যাস, শুরু হলো কাজ। সবাই ঝোড়া হাতে মেতে উঠল মাটি সংগ্রহের কাজে। বিশাল বাগানের মধ্যে এবড়ো খেবড়ো মাটির চাঙড়, ভাঙা ইট যেখানে যত ছিল সব কুড়িয়ে এনে জড়ো করতে লাগলো পাহাড় তৈরির কেন্দ্রস্থলে। খুব অল্প সময়ের মধ্যেই অনেকটা অংশ স্তূপাকার হয়ে গেল। কাজ করতে করতে একসময় বাবলু বলল, এই একটা খুব ভুল হয়ে গেছে রে। কীরকম? আমাদের 4 চাকার সেই গাড়িটা সঙ্গে নিয়ে এলো হতো, তাহলে ওই ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের রাবিশগুলোও জড়ো করে পারতাম এখানে অনায়াসে আনতে। বিলু বলল, ঠিক বলেছিস তুই, ওটার কথা তো মনেই ছিল না। তবে 4 চাকার সেই গাড়িটা তো ভোম্বলদের কয়লা ঘরে আছে, ওকেই পাঠিয়ে দে তাহলে। ভোম্বল গেল কোথায়? এই তো ছিল, মনে হয় জঙ্গলের ভেতর ঢুকেছে। ওখানে অনেক মাটির চাঙড় রয়েছে, তাই বয়ে আনতে গেছে। অত ভেতরে ঢোকার দরকার কি ছিল? বলেই জঙ্গলের দিকে তাকিয়ে খুব জোরে হাঁক দিল বাবলু, ভোম্বল, ভোম্বল। ভোম্বলের প্রত্যুত্তর শোনা গেল না। বিলু ডাকলো এবার, ভোম্বল, একবার এদিকে আয়। বিলুর সেই ডাকও ভোম্বল শুনতে পেল না বোধ হয়, তাই কোনো সাড়া দিল না। বাবলু আবার ডাকলো, ভোম্বল, তাড়াতাড়ি আয়। ভোম্বলের তবুও কোনো সাড়া নেই। এবার বাবলু বিলু দুজনেই মুখের দুপাশে হাত রেখে খুব জোরে ডাকলো, ভোম্বল। তবুও সাড়া নেই। বাবলু বলল, কি ব্যাপার বলতো? কিছু হয়ে গেল না তোর? সাড়া দিচ্ছে না কেন? বিচ্ছু বলল, অত ভেতরে কেউ ঢোকে? বাচ্চু বলল, তাই না তাই, সাপ টাপ কত কি থাকতে পারে। বাবলু এবার পঞ্চুকে ডাকলো, পঞ্চু। পঞ্চু দূরে কোথায় ঘোরাঘুরি করছিল। বাবলুর ডাক পেয়েই ছুটে এলো। বাবলু বলল, দেখ তো ভোম্বলটা এর ভেতরে কি করছে। ইঙ্গিত পাওয়া মাত্রই পঞ্চু ছুটে ঢুকে গেল জঙ্গলের ভেতরে। বেশ কিছুক্ষণ পরে ভৌ ভৌ করে ডাকতে ডাকতে ছুটে এলো। তারপর এমন লাফালাফি করতে লাগলো যে বাবলু বুঝে নিল এই জঙ্গলের গভীরে কোথাও কোনো দারুণ অঘটন ঘটে গেছে। ওরা তখন দলবদ্ধ হয়ে ঢুকে পড়ল জঙ্গলে। এক জায়গায় এসে আউ আউ করে লাফাতে লাগলো পঞ্চু। বাবলুরা দেখল একটা বটগাছের ডালে ফুল প্যান্ট আর টাওয়েল গেঞ্জি পরা একজন লোক ঝুলছে। লোকটার গলায় যদিও ফাঁস লাগানো, তবু তার চোখে মুখে কোনো বিকৃতি নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে খুন করার পর কেউ তাকে ওইখানে ঝুলিয়ে রেখেছে। বিলু বলল, লোকটাকে নামিয়ে আনবো বাবলু, যদি বেঁচে থাকে। বেঁচে থাকলে নামানো যেত, কিন্তু তা তো নয়, লোকটি মৃত। এখন এ কাজ পুলিশের। কিন্তু ভোম্বল কোথায়? কোথায় গেল সে? বাবলুরা অনেক ডাকলো, অনেক খুঁজলো, কিন্তু কোনো সাড়া শব্দই পাওয়া গেল না ওর দিক থেকে। পঞ্চুও ব্যর্থ হলো, তবু ওরা হাল ছাড়ল না। জঙ্গল যেখানে শেষ হয়েছে সেখানটা সুউচ্চ পাঁচিল দিয়ে ঘেরা। এরই মাঝে হঠাৎ এক জায়গায় ভোম্বলের এক পাটি চটি কুড়িয়ে পেল বাবলু। বিলু বলল, ব্যাপারটা বেশ ঘোরালো মনে হচ্ছে। বাবলু বলল, ঠিক তাই, আমার ধারণা ভোম্বল নিশ্চয়ই কোনো দুষ্কৃতির কবলে পড়েছে। তাহলে এখন আর আমাদের এখানে থাকবার দরকার নেই। আগে গিয়ে এই লাশটার ব্যাপারে থানায় খবর দিই, ভোম্বলের খোঁজ তারপর। ওরা আর একটু অপেক্ষা না করে দ্রুত বেরিয়ে এলো জঙ্গল থেকে। জঙ্গলের বাইরে এসে বাবলু চাপা গলায় বলল, শোন, আমরা এখনই এই জায়গা ছেড়ে যাব না। তার কারণ আমার মন বলছে দুষ্কৃতীরা এখানে কোথাও ঘাপটি মেরে আছে, আমাদের জন্য আসতে পারছে না। আমরা চলে গেলেই পালাবার চেষ্টা করবে। ভোম্বলকে ওইখানেই কোথাও আটকে রেখেছে ওরা। হয়তো ওই অপকর্মের সময় ভোম্বল ওদের দেখে ফেলেছে, তাই এ কাজ করেছে। না হলে ভোম্বলটা এরই মধ্যে যাবে কোথায় বলতো? বিলু বলল, ওকে নিয়ে কেটে পড়েনি তো ওরা? অসম্ভব, এই অল্প সময়ের মধ্যে কি করে নিয়ে যাবে? তাছাড়া যাওয়ার পথ তো একটাই, পাঁচিলের ভাঙা অংশটা আমরা সারিয়েছি, তাই ওকে নিয়ে গেলে এই দিক দিয়েই নিয়ে যেতে হবে। আর এ পথের প্রধান বাধা হচ্ছি আমরা। তুই ঠিকই বলেছিস,
ওরা এখানেই আছে, তুই চট করে তোর পিস্তলটা নিয়ে আয়, আমরা ততক্ষণ পাহারা দিই এখানে। বাবলু বলল, না রে বিলু, এখন আমার কোথাও যাওয়া চলবে না, এই সময় কখনো দলছুট হয়? আমরা বরং পঞ্চুকে নিয়ে আশেপাশে কোথাও লুকিয়ে থাকি। আমার মন বলছে একটু পরেই আমরা চলে গেছি মনে করে পালাবার চেষ্টা করবে ওরা। বিলু বলল, আমি ভেবে পাচ্ছি না, আমরা তো আজ সকাল থেকেই ছিলাম এখানে, ওরা কখন এলো? আমার মনে হয় এসব কাল রাতের ব্যাপার। আজ ভোম্বল হয়তো ওই লাশ দেখে ভয়ে অজ্ঞান হয়ে কোথাও পড়ে আছে। তাহলে পঞ্চু ওকে খুঁজে পেত, ওর এক পাটি চটি পড়ে থাকতো না। কথা বলতে বলতেই ওরা সেই পুরো ভাঙা বাড়ির আড়ালে লুকিয়ে রইল। কি প্রচণ্ড মশার কামড়, গা হাত পা জ্বালিয়ে দিতে লাগলো যেন। তবু সেই কষ্ট সহ্য করেও অপেক্ষা করতে লাগলো ওরা। অনেকক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলেও যখন কেউ এলো না, তখন বিলু বলল, বাবলু, আর দেরি করা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না, চলে যাই চল। আর একটু থাকি, ভোম্বলের জন্য আমার চিন্তাও কি কম রে? বাচ্চু বলল, ওকে ওরা মেরে ফেলেনি তো বাবলুদা? তাহলেও তো ডেড বডিটা পড়ে থাকতো। এমন সময় বিচ্ছু হঠাৎ বলে উঠল, বাবলুদা, ওই দেখো কারা আসছে। ওরা সবিস্ময়ে দেখল সেই আবছা অন্ধকারে দুজন লোক হনহন করে এগিয়ে আসছে। একজনের হাতে অ্যাটাচি, দুজনেই প্যান্ট শার্ট পরা। বাবলুরা এমনভাবে ঘাপটি মেরে রইল যে তারা বুঝতেও পারল না কেউ তাদের দিকে নজর রাখছে বলে। লোক দুজন কাছাকাছি আসতেই বাবলু পঞ্চুকে বলল, অ্যাটাক। পঞ্চু তো নির্দেশ পাওয়ার অপেক্ষায়। সে ভয়ঙ্কর হাঁকডাক করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তেই একজন তার হাতের অ্যাটাচি দিয়ে পঞ্চুর মুখের ওপর বসিয়ে দিল এক ঘা। পঞ্চুর বোধহয় লাগলো খুব, তাই খানিকটা তফাতে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো সে। ততক্ষণে বাবলু, বিলু, বাচ্চু, বিচ্ছু সবাই ছুটে গেছে। ওরাও ছোটা শুরু করেছে তখন। যে লোকটার হাতে অ্যাটাচি ছিল, পঞ্চু এবার ঘোর কাটিয়ে তার পায়ের ওপর লাফিয়ে পড়তেই টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল লোকটা। বাচ্চু আর বিচ্ছু তখন ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে কেড়ে নিল অ্যাটাচিটা। লোকটা অসম্ভব শক্তির ধারক, পড়ে গিয়েও তাই উঠে দাঁড়িয়ে প্রথমেই আক্রমণ করল বিলুকে। কিন্তু ওরও নাম বিলু। সেও কৌশলের ডান হাতের কনুই দিয়ে লোকটার মোক্ষম জায়গায় এমন একটা আঘাত হানল যে তাতেই কুপোকাত বাছাধন। পঞ্চুও তখন ক্রোধে উন্মত্ত হয়ে তার বুকে উঠে এমনভাবে টুটি কামড়ে ধরেছে যে উঠে পালাবার আর শক্তি রইল না তার। ততক্ষণে অপর লোকটি কেটে পড়েছে, কিন্তু ওর পালানোটা নজর এলানো না বাবলুর। সে তখন বিলু, বাচ্চু আর বিচ্ছুর জিম্মায় ওই লোকটিকে রেখে পঞ্চুকে নিয়ে ধাওয়া করলো সেই লোকটির পেছনে। কি দারুণ ছড়ে ছুটছে লোকটা! বাবলু আর পঞ্চুও ছুটছে। ধরা পড়বার ভয়ে পলায়মান লোকটি তখন এক সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে তার সাইকেল নিয়ে পালালো। বাবলুও ছাড়বার পাত্র নয়, সেও তার পরিচিত একজনের সাইকেল নিয়ে ধাওয়া করলো তাকে। পঞ্চুও ছুটে চলল ভৌ ভৌ ডাক ছেড়ে। অসম্ভব পাকালো, এত জোরে সাইকেল চালাচ্ছে যে পঞ্চুও নাগাল পাচ্ছে না তার। তবে দূরত্ব বেশ কিছুটা থাকলেও নজরে আছে সে। রাতের আলো ছায়ায় ওরা নেতাজি সুভাষ রোড পার হয়ে নরসিংহ দত্ত রোড ধরে টিকিয়াপাড়ার দিকে এগিয়ে চলল। সন্ধে রাত, তবু নিঝুম চারদিক। একসময় রেল বাঁধের কাছে এসে সাইকেল থেকে নেমেই রুখে দাঁড়ালো লোকটি। বাবলু আর পঞ্চুও তখন এসে পড়েছে। লোকটির হাতে উদ্যত ছোরা। সে ছোরাটাকে বাগিয়ে ধরে বলল, খবরদার, আমার দিকে আর এক পা এগোবার চেষ্টা করলেই একেবারে খতম করে দেব। কিন্তু এসবে ভয় পাওয়ার ছেলে বাবলু নয়, পঞ্চুও তো নয়। পঞ্চু বিকট ডাক ছেড়ে ওর দিকে তেড়ে যেতেই লোকটি পঞ্চুকে লক্ষ্য করে ছুঁড়ে দিল ছোরাটা। এসব খেলায় পঞ্চু দারুণ পোক্ত, তাই সে সার্কাসের কুকুরের মতন লাফিয়ে উঠে অদ্ভুত কায়দায় লুফে নিল ছোরাটাকে। লোকটি তখন বেগতিক দিকে বাঁধের ওপর উঠে পড়েছে। বাবলুও ঝোপঝাড় এড়িয়ে উঠেছে বাঁধে। পঞ্চুও উঠল। ছোরাটা মুখে নিয়েই ওপরে উঠে সেটা দিল বাবলুর হাতে। লোকটি তখন লাইন ধরে ছুটছে আর মাঝে মাঝে পেছন ফিরে দেখছে। উভয় জম তার পেছনে। বাবলু আর পঞ্চুও ছুটতে লাগলো লাইন ধরে।
কোনো রকমেই ওকে পালাতে দেওয়া নয়। হঠাৎ একসময় একটা জোরালো আলো এসে পড়ল লাইনের ওপর। পঞ্চু ভৌ ভৌ চিৎকার করে সতর্ক করে দিল বাবলুকে। বাবলু লাইনের ওপর থেকে নেমে এলো। আপ জগন্নাথ এক্সপ্রেস তখন ধীর শ্লথ গতিতে এগিয়ে আসছে। পলায়মান লোকটি এক আশ্চর্য কৌশলে সেই চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলে পড়ল। বাবলু যেই না ছোড়াটা উঁচিয়ে লোকটার দিকে তাক করতে যাবে, অমনি পেছন থেকে ছুটে এসে কে যেন ওর হাতটাকে চেপে ধরল খপ করে। বাবলু ফিরে তাকিয়ে দেখল একজন বন্দুকধারী আরপিএফ। বাবলুকে ধমক দিয়ে সে বলল, এই এ ক্যা কর রহে হো তুম? বাবলু বলল, আরে ছাড়ো ছাড়ো সেপাইজি, এ কি করলে বলো তো? একটা খুনির পেছনে তাড়া করছিলাম, লোকটা পালিয়ে গেল যে। খুনের কথা শুনে সেপাইজি আঁতকে উঠল। হ্যাঁ, খুন? খুন কাহা বা? আমাদের বাড়ির কাছে। এই লোকটা একজনকে খুন করে পালাচ্ছিল। জয় রামজি কি, পেহলে কিউ নেহি বাতায়া তুম? বলবার সময় দিলে কোথায়? তার আগেই তো ধরে ফেললে আমাকে। চলে যাওয়া ট্রেনটির পেছনের বগি থেকে লাল আলোটা যেন ওদের বিদ্রুপ করতে লাগলো তখন। বাবলু একটি সাইকেল সেপাইজির কাছে রেখে অন্যটিতে চেপে পঞ্চুকে নিয়ে দ্রুত চলে এলো। বাবলু যখন ফিরে এলো ঘটনাস্থলে তখন অনেক লোকজন ও পুলিশ হৈ হৈ করছে। পঞ্চুর কামড় খাওয়া লোকটি বিলু, বাচ্চু ও বিচ্ছুকে পরাস্ত করে পালিয়েছে, কিন্তু অ্যাটাচিটা অনেক চেষ্টা করেও নিয়ে যেতে পারেনি। ওরাও অবশ্য পুলিশকে বলেনি ওটার কথা। পুলিশের লোকেরা ততক্ষণে বাগানের ভেতর ঢুকে সেই লাশটাকে নামিয়ে এনেছে। তবে অনেক রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও ভোম্বলকে উদ্ধার করতে পারল না, না পুলিশ না পাণ্ডব গোয়েন্দারা। এমনকি পঞ্চুও ব্যর্থ হলো এই খোঁজাখুঁজিতে। প্রত্যেকের বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এলো। ভোম্বলের বাবা মা কেঁদেই সারা হলেন। বাবলুরও মন খুব খারাপ। সে ভেবেই পেল না এই অল্প সময়টুকুর মধ্যে কি হলো বা হতে পারে ছেলেটার। সে রাতে বাবলুর চোখে একদম ঘুম এলো না। পঞ্চু ইজি চেয়ারটায় কুণ্ডুলি পাকিয়ে শুয়ে শুয়ে জুলজুল চোখে দেখতে লাগলো বাবলুকে। বাবলু কতবার উঠলো, বসলো, জল খেলো, বাথরুম গেল, পায়চারি করলো। পঞ্চু সবই দেখলো, কিন্তু কী বা করবে সে? যে নেই তার সন্ধান কি করে পাবে? ক্রমে অস্থির হয়ে উঠল বাবলু। ওর মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। এক সময় নিদ্রাহীন চোখে আবার এসে শয্যা গ্রহণ করল। রাত তখন 1টা। হঠাৎ দরজায় টকটক শব্দ। পঞ্চু শিরদাঁড়া টান করে খাড়া হয়ে উঠে দাঁড়ালো। বাবলু একবার তাকিয়ে দেখল পঞ্চুকে, তারপর সাড়া দিল, কে? আমি ভোম্বল, শিগগিরই দরজা খোল। ভোম্বল? বিস্মিত বাবলু সঙ্গে সঙ্গে দরজা খুলেই ভোম্বলকে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরল। কি ব্যাপার রে, কোথায় ছিলিস তুই? কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, বিপদ হয়েছিল বই কি, না হলে এমনভাবে উধাও হয়ে যায়। আমি রাবিশ আনতে গিয়ে নিজের খেয়ালে জঙ্গলের ভেতর বেশ খানিকটা যাওয়ার পরই দেখি দুজন অপরিচিত লোক একজনের মুখে গজ ঢুকিয়ে হাত পা বেঁধে কি মারটাই না মারছে। অমন মার আমি জীবনে দেখিনি। তাই দেখে পারি এগোতে না পারি পিছোতে। একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আমি সব কিছু লক্ষ্য করতে লাগলাম। তুই আমাদের চেঁচিয়ে ডাকলি না কেন? তারও কারণ আছে। ঠিক সেই সময় হঠাৎ আমার গা মাথা ঘুলিয়ে কীরকম চক্কর দিয়ে উঠল। সেই সঙ্গে এমন একটা ভয় পেয়ে বসলো আমাকে যে তা বুঝিয়ে বলবার নয়। বিলুল হয়তো একা থাকার ফলে। ভোম্বল বলল, কোনো কিছুর ফলে নয়, এটা হঠাৎই। না হলে আমি একাও তো অনেকবার অনেকের পিছু নিয়ে সাহসে ভর করে এগিয়ে গিয়েছি, কিন্তু এবারে যে কেন এমন হলো তা ঠিক বলতে পারবো না। বাবলু বলল, যাগে তারপর সত্যি বলতে কি, আমি দুর্বল চিত্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাঠ দেখতে লাগলাম। একবার চেঁচাবার কথা মনে আসতেই দেখি লোকটা মাটিতে লুটিয়ে পড়ে স্থির হয়ে গেল এক সময়। বুঝলাম মারা গেল লোকটি। যারা ওকে মারলো তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ব্যাটা বেঈমান, দিব্যি জিনিসটাকে হাপিস করে দেওয়ার তালে ছিল, ভাগ্যে এসে পড়লাম। একজন বলল, তা তো ছিল, এখন এটাকে নিয়ে কি করা যায় বলতো? কি আর করা যাবে,
এইখানেই পড়ে থাকবে। হুম, যদি কেউ টের পায় তো কেলেঙ্কারি হয়ে যাবে। বিশেষ করে ওই ছেলে মেয়েগুলো তো সবসময় ঘুরঘুর করে এখানে, একবার দেখে ফেললেই ঘোঁট পাকাতে বসে যাবে। অন্যজন চুপ করে থেকে বলল, মহা শয়তান ওগুলো। তবে একটা কাজ করা যায়, ওই বটগাছের ডালে ওর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে পালিয়ে আচার। ওখানে কখনোই ছেলে মেয়েগুলোর নজর পৌঁছবে না। 2-4 দিন বাদে যখন পচে গলে গন্ধ ছড়াবে, তখন এটাকে কেউ দেখে ফেললেও আত্মহত্যা ছাড়া অন্য কিছুই ভাববে না। তাহলে তাড়াতাড়ি কর। বলেই ওরা দুজনেই একটা শক্ত লতায় ফাঁস লাগিয়ে মৃত লোকটার গলায় পরিয়ে দিল। তারপর ওর পকেট হাতড়ে সমস্ত কাগজপত্র আর কিছু টাকা পয়সা বের করে ঝুরিয়ে দিল লোকটাকে। কাজ শেষ হলে একজন বলল, এবার অতি লোভের ফল হাতে নাতে ভোগ করো বাছাধন। আমরা চাঁদিপুরে সমুদ্রের ধারে বসে ফুর্তি করি, তুমি এখানেই ঝুলতেই থাকো। এই পর্যন্ত বলে ভম্বল বলল, আমি যদি ওই সময় পালিয়ে আসতাম তাহলে কিছুই হতো না। হঠাৎ আমার চোখে পড়ল বেশ বড়সড় একটা অ্যাটাচি। বুঝলাম এই অ্যাটাচির সম্পদ নিয়ে পালাতে গিয়েই মৃত্যুবরণ করতে হলো লোকটাকে। তাই আমি ওদের অন্যমনস্কতার সুযোগে যেই না অ্যাটাচিটা নিয়ে পালাতে গেছি, অমনি নজরে পড়ে গেলাম ওদের। ওরা দুজনে দুদিক থেকে ঘিরে ফেললো আমাকে। বাবলু বলল, তারপর? ভগবান রক্ষে যে তুই সেই সময় আমার নাম ধরে ডেকে উঠেছিলি। যেই না ডাকা, লোক দুটি তখন গায়ের জোরে আমার মুখ চেপে ধরল। তারপর একজন আমার ঘাড়ে জোরে একটা রদ্দা দিতেই চোখে সর্ষে ফুল দেখলাম আমি। সঙ্গে সঙ্গে গা মাথা ঘুলিয়ে কেমন যেন হয়ে গেল আমার। এরপর কী যে হলো, লোকগুলো যে কোথায় গেল, কখন গেল, কিছুই টের পেলাম না আমি। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম বাগানের একটা বড় কাঁঠাল গাছের 4টি মোটা ডালের খাঁজে আমি গোঁজা আছি। এখনও আমার ঘোর কাটেনি, গা মাথা এখনও ঘুরছে। বহু কষ্টে গাছ থেকে নেমে তোর এখানেই এলাম। রাত এখন কত তাও জানি না। বাবলু ঘড়ি দেখে বলল, রাত এখন 1:30। তোর তাহলে খুবই বিপদ গেছে দেখছি। যাক, আর কোনো ভয় নেই। তবে জেনে রাখ, ওই দুজন লোকের দুজনেই ফেরার। ওদের ধরেও ধরতে পারলাম না আমরা। এখন তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, চল। এই বলে বাবলু পঞ্চুকে সঙ্গে নিয়ে ভম্বলকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে এলো। ভম্বলের মা খুব কান্নাকাটি করছিলেন, সারা রাত জেগে প্রতীক্ষা করছিলেন যদি ছেলেটা কোনোভাবে দুষ্কৃতীদের কবল থেকে মুক্তি পেয়ে ফিরে আসে। এখন ছেলেকে ফিরে পেয়ে বাবা মা দুজনেই যেন আকাশের চাঁদ হাতে পেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠেই বাবলু বাচ্চুদের বাড়িতে ফোন করলো। ভম্বলের ফিরে আসার খবরটা পেয়েছিস তো? হ্যাঁ, কাল রাতেই পেয়ে গেছি। আজ তুমি মর্নিং ওয়াকে বেরোনি তো বাবলুদা? না রে, তোরাও তো আসিস নি। কী করে আসবো বলো, দুশ্চিন্তায় ঘুমই হয়নি সারা রাত। আমার ওই একই অবস্থা। যাক, এখন কাজের কথা বলি। ওই অ্যাটাচির মধ্যে কি আছে না আছে এবার একটু দেখা দরকার। জিনিসটা ঠিক জায়গায় রেখেছিস তো? সে কথা আবার বলতে। তাহলে আর দেরি না করে এখনই বাগানে চলে আয় সব। বাবলু ফোন রেখে নিজেও যাওয়ার জন্য তৈরি হলো। চা পর্ব শেষ করে পঞ্চুকে নিয়ে একটুও দেরি না করে চলে এলো বাগানে। বাবলু আসার পরই বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই এসে হাজির। বাবলু বিলুকে বলল, জিনিসটা কোথায়? সেটা এখানেই আছে, লুকিয়ে রেখেছি এক জায়গায়। বাবলু দারুণ রেগে বলল, এমন ভুল কেউ করে যদি রাত দুপুরে ওদের কোনো লোক এসে নিয়ে গিয়ে থাকে? বিলু বলল, যে জায়গায় লুকিয়ে রেখেছি সেখানে কারো হাত গিয়ে পৌঁছবে না। ওটা বাড়ি নিয়ে যেতে আপত্তি কী ছিল? হঠাৎ পুলিশ এসে পড়ল যে, কাজেই লুকোতে হলো। পুলিশের হাতে ওটা পড়লে কি যে ওর রহস্য তা কি জানা যেত? তা অবশ্য যেত না। বিলু আর দেরি না করে একটা ঝোপের ভেতরে ঢুকে চাপা দেওয়া পাতার মধ্যে থেকে অ্যাটাচিকে বের করে আনলো। বাবলু সেটা হাতে নিয়েই বলল, বেশ ভারী লাগছে রে, মনে হচ্ছে এর ভেতরে মালকড়ি বেশ ভালো রকমই আছে। টাকার বান্ডিলও থাকতে পারে, আবার অন্য কিছুও। ওরা সেটা নিয়ে সোজা সেই ভাঙা ভাড়ির চাতালে গিয়ে ঢুকলো। খুব মজবুত বাক্স, কিন্তু এটাকে খোলা যায় কি করে? ভম্বল তালা খোলায় ওস্তাদ, বলল, আমি পারবো। ভম্বলের কাছে সাইকেলের চাবির রিংয়ে 2-3 রকমের চাবি সবসময়ই থাকে, কিন্তু সেই চাবির কোনোটিই লাগলো না।
অবশেষে বাঁকানো পেরেক একটা নিয়ে এসে খুটখাট করতে লাগলো। তাতেও কিছু হলো না। মাঝখান থেকে গলদঘর্ম হলো বেচারা। অবশেষে বিলু বলল, একটা চাবিওয়ালা ডেকে আনবো বাবলু? ভোমল বলল, না না, এর ভেতরে কি আছে না আছে তা না জেনেই বাইরের লোকের সামনে খোলে কখনো? তার চেয়ে এটাকে ভেঙে ফেল। বিলু বলল, এমন সুন্দর জিনিসটা ভেঙে ফেলবি কি করে? বিচ্ছু বলল, তাহলে এটা পুলিশের হাতেই তুলে দেওয়া হোক, ওরাই বুঝে নে। বাবলু বলল, না না, এই জিনিস পুলিশের হাতে এখনই তুলে দেওয়া নয়, আগে এটাকে আমরাই খুলে দেখি কি আছে না আছে। যদি এর ভেতরে কোনো ঠিকানাপত্র থাকে তাহলে সেই ঠিকানা ধরে তার আসল মালিকের খোঁজ করি। যদি দেখি সৎ সজ্জন লোক তাহলে তার জিনিস তাকেই ফেরত দেব, আর যদি দেখি কেস ইজ জন্ডিস তাহলে তার ব্যবস্থাও হবে অন্যরকম। বিলু বলল, তাহলে চাবিওয়ালাটা কি? বাবলু বলল, এখনই ডাক, যেখান থেকে হোক ধরে নিয়ে আয় একজন চাবিওয়ালাকে। বিলু তখনই চলল চাবিওয়ালা ডাকতে। মেঘ না চাইতেই জল। বাগান থেকে বেরিয়ে বিলু একজন চাবিওয়ালাকে দেখতে পেল। চাবিওয়ালা বৃদ্ধ, রাস্তার ধারে বসে খদ্দেরদের প্রতীক্ষা করছিল। বিলু তাকে ধরে নিয়ে এলো বাগানের ভেতর। বাবলু অ্যাটাচিটা ধার হাতে তুলে দিতেই সে একবার একটু ঘুরিয়ে দেখল সেটাকে। তারপর বলল, এ জিনিস তোমরা কোথায় পেলে খোকাবাবু? এ তো এখানকার নয়, এ যে আরবের জিনিস। বাবলু অবাক হয়ে বলল, তাই নাকি? চাবিওয়ালা হাসলো, বলল, অন্য কারো জিনিস চুরি করে নিয়ে আসোনি তো? আমার নাম জহর, আমি কিন্তু চোরাই জিনিসে হাত দিই না। না না, আমরা কারো কিছু চুরি করিনি। আমাদের দেখি কি চোর বলে মনে হচ্ছে? না, তা নয়, আমরা এইমাত্র বেড়াতে এসে এই বাগানের মধ্যে এটা পেয়েছি। খুব ভালো, তাহলে তোমাদের উচিত এখনই এটাকে থানায় জমা দেওয়া। কিন্তু তা না করে আমরা যদি এর ভেতর থেকে কারো নাম ঠিকানার কোনো হদিশ পাই তাহলে তার ঠিকানা খোঁজ করে যার জিনিস তাকেই এটা ফেরত দিতে পারবো। তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু তা কি তোমরা করবে? নিশ্চয়ই করব, এই গুডউইলটুকু আমাদের আছে বলেই সবাই ভালোবাসে আমাদের। ভালো ভালো, তাই করো তোমরা। আমি নতুন চাবি তৈরি করে এখনই এটাকে খুলে দিচ্ছি, কিন্তু এই জিনিসের চাবি তৈরি করতে আমার 25 টাকা লাগবে। বাবলু বলল, টাকার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, 25 টাকাই পাবেন আপনি। বলে বাচ্চু বিচ্ছুকে বলল, এই তোরা দুজনে একবার আমাদের বাড়িতে যেত, আমার মাকে বলবি 25টা টাকা দিতে। বাচ্চু বিচ্ছু উৎসাহিত হয়ে বাবলুদের বাড়িতে চলল। পঞ্চুও চলল সঙ্গে। যাবে নাই বা কেন? কেউ কোথাও গেলে ওর তো সঙ্গে যাওয়া চাই। একদম কি স্থির থাকতে পারে পঞ্চু? বৃদ্ধ চাবিওয়ালা জহর একপাশে চাবির গোছা নামিয়ে রেখে ধূপ করে বসে পড়ল। তারপর বলল, আমাকে কিন্তু একটু সময় দিতে হবে বাবা, কেননা এসব বিদেশি জিনিসের গড়ন এমনই যে এর আসল চাবি একবার হারিয়ে গেলে একে না ভেঙে আর খোলা যায় না। কাজেই এর চাবি তৈরি একটু দেরি হবে তৈরি করতে, আমাকে তাড়া দিও না যেন। বাবলু বলল, না না, আপনি ধীরে সুস্থে কাজ করুন। চাবিওয়ালা বেশ গুছিয়ে বসে কতগুলো চাবি নিয়ে তাতে উকো ঘষে নতুন চাবি তৈরি করতে লাগলো। একটু ঘষাঘষির পর বলল, একটা কথা বলবো খোকাবাবু তোমাদের? বাবলু বলল, বলুন। বুড়ো মানুষ আমি, সকাল থেকে পেটে কিছু পড়েনি। বাড়িতে যদি বাসি রুটি থাকে তো মার কাছ থেকে চেয়ে এনে দাও না দুটো, আর একটু চা। কিছু কিনে খাওয়ার পয়সা নেই বাবা। খিদে পেয়ে কেউ খেতে চাইলে পাণ্ডব গোয়েন্দাদের মন গলে যায়। বাবলু বলল, নিশ্চয়ই করব। খিদে পেয়েছে, কিছু খাবেন, এ আর এমন কি, বাসি রুটি খেতে হবে না, আমি অন্য ব্যবস্থা করছি। বিলু বলল, মোড়ের দোকান থেকে কিছু সিঙাড়া জিলিপি নিয়ে আসবো বাবলু? অমনি তোর মাকে বলে 1 কেটলি চা। বাবলু বলল, সেই ভালো, যা তুই একটু বেশি করে নিয়ে আসবি, সকলের যেন হয়। বিলু খুশি মনেই চলে গেল। বাবলু আর ভোম্বল তখন একটু দূরে বসে গতরাত্রের ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগলো নিজেদের মধ্যে। চাবিওয়ালা জহর মিস্ত্রি গভীর মনোযোগে কাজ করতে লাগলো চাবি তৈরির। কাজ করতে করতেই হঠাৎ একসময় অ্যাটাচিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। বাবলুরা দেখল জহর মিস্ত্রির এক হাতে অ্যাটাচি, অন্য হাতে রিভলভার। জহর বলল, তোমরা যেমন আছো তেমনই থাকো খোকাবাবুরা, আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু খেলনা নয়।
বাবলু বিস্মিত হয়ে বলল, কে আপনি? আমি সেই যে তোমার চেয়েও অনেক বেশি বুদ্ধি রাখি। তুমি কি ভেবেছিলে আমি জগন্নাথ এক্সপ্রেসের হাতল ধরে ঝুলে পড়েছি বলে পুরীতে সমুদ্রের ঢেউ গুনতে চলে গেছি? তা নয়, সাঁতরাগাছির কাছে সিগন্যালে গাড়ি থামতেই নেমে পড়েছিলুম আমি। পুলিশের ঝামেলার ভয়ে কাল রাতে আর ফিরে আসিনি। তবে আজ সকাল থেকেই এই বাগানের দিকে নজরদারি করছিলাম চাবিওয়ালা সেজে। আমি জানতাম তোমরা এটাকে লুকিয়ে রাখার পর বের করবেই, এবং এটা খোলবার জন্য হয়তোবা চাবিওয়ালারও খোঁজ করবে। বাবলু বলল, ভালো বুদ্ধি। কাল রাতে এটা যদি পুলিশের হাতেই পড়তো, অথবা আমরা চাবিওয়ালা না ডেকে ভেঙেই ফেলতাম এটাকে, তাহলে অবশ্য অন্যরকম হতো। আমি শুধু আজকের দিনটাই দেখতাম, তারপর চলে যেতাম। পুলিশের হাতে পড়লে কিছু করবার ছিল না, কিন্তু ও জিনিস নিয়ে এই বাগান থেকে তোমরাও বেরোতে পারতে না। একটু থেমে জহর আবার বলল, দেখলে তো কেমন চালাকি করে তোমাদের তিনজনকে সরিয়ে দিলাম। বাকি রইলে তোমরা দুজন। আমাকে বাধা দিতে এসো না, আমি তাহলে গুলি চালাতে বাধ্য হব। এই বলে এক পা করে পিছোতে লাগলো জহর। একটু পিছিয়ে এসেই ওর নকল গোঁপদাড়ি খুলে ছুঁড়ে ফেলে দিল এক পাশে। তারপরে বলল, আমি বাগান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত কেউ কোনো রকম চেঁচামেচি করবে না। এমন সময় হঠাৎ দূরের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল বাবলু, পঞ্চু, কুইক! পঞ্চুর নাম শুনে চমকে ফিরে থাকালো জহর। যেই না তাকালো, বাবলু অমনি ছুটে গিয়ে লাফিয়ে উঠে ওর পায়ের খাঁজ লক্ষ্য করে মারল এক লাথি। লাথির ঘায়ে পা মচকে হুমড়ি খেয়ে পড়ল জহর। ওর হাতে রিভলভারটা ব্ল্যাঙ্ক ফায়ার করে ছিটকে পড়ল। বাবলুর মিথ্যে অভিনয় চমৎকার ধাপ্পা দিল জহরকে। জহর তখন লুঙ্গি খুলে উঠে দাঁড়ালো। ভেতরে পায়া গোটানো ফুল প্যান্ট পরেছিল সে, কাজেই ছোটার কোনো অসুবিধা হলো না। তাই হঠাৎ একটু গড়িয়ে গিয়ে এক হাতের ঝটকায় বাবলু আর ভম্বলকে ধরাশায়ী করে অপর হাতে অ্যাটাচিটাকে শক্ত করে ধরে প্রাণে ছুটতে লাগলো সে। বাবলু আর ভম্বলও ছুটতে লাগলো ওর পিছু পিছু, চোর চোর করে। খুবই নাটকীয়ভাবে ঘটে গেল সব কিছু। মিত্তিরদের বাগান থেকে বেরিয়ে এ পথ সে পথ করে ওরা জিটি রোডে এসে পড়ল। সে এক দেখার মতো দৃশ্য। জনবহুল রাজপথে ধরা পড়ে যাওয়ার ভয়ে জহরও এবার রোডে এসে পড়ল। জহরও এবার এক চালাকি করল। ছুটতে ছুটতে সেও দূরের দিকে আঙুল দেখিয়ে চেঁচাতে লাগলো, চোর চোর করে, যাতে কেউ কিছু বুঝতে ওঠার আগেই সে পালিয়ে যেতে পারে। জহর অন্যকে দেখায়, বাবলু ভম্বল দেখায় জহরকে। সবাই চেঁচায় চোর চোর করে। আচমকা এরকম ঘটে যাওয়ায় সবাই দূরের দিকে তাকিয়ে চোরকে চেনবার চেষ্টা করলো। আর বাবলু ভম্বলের ছোটা দেখে ভাবলো ওরা বোধহয় জহরকেই সাহায্য করছে, অর্থাৎ জহরেরই কিছু চুরি গেছে বুঝি। যাই হোক, চালাকি বেশিক্ষণ চলে না। এইভাবে ছুটতে ছুটতে ঠিক বঙ্কিম সেতুর কাছে এসে ট্রাফিক সিগন্যালে হঠাৎ একটা ট্যাক্সি থেমে পড়লে জহর সেটার ওপর হুমড়ি খেয়ে পড়ল। বাবলু আর ভম্বল অমনি ঝাঁপিয়ে পড়ল তার ওপর। তারপর চলল জহরের হাত থেকে অ্যাটাচি ছিনিয়ে নেওয়ার জন্য। সে কি দারুণ ধস্তাধস্তি! ততক্ষণে ভিড় জমে গেছে সেখানে। সবাই কি হলো করে ছুটে এলো। বাবলু বলল, দেখুন না, এই লোকটা আমাদের অ্যাটাচি নিয়ে পালিয়ে যাচ্ছে। সবাই তখন চেপে ধরল জহরকে। কয়েকজন লাগালো উত্তম মধ্যম মার, আর বাকিরা জহরের হাত থেকে অ্যাটাচিটা ছিনিয়ে নিয়ে বাবলুর হাতে দিল। জহর ততক্ষণে তার অভ্যস্ত রীতিতে এক অদ্ভুত কায়দায় প্রচণ্ড ঘূর্ণিতে নিজেকে একবার পাক খাইয়ে চোখের পলকে কয়েকজনকে ধরাশায়ী করেই দৌড়। উল্টো দিক থেকে আসা একটা মালবাহী ট্রাক একটু গতি কমাতেই জহর লাফিয়ে তাতে উঠে উধাও হয়ে গেল। বাবলু বলল, যাহ, এবারও পালালো পাখি। ভম্বল বলল, ওর হাত থেকে ছিটকে পড়া রিভলভারটা যদি তখন কুড়িয়ে নিতে পারতিস, তাহলে পায়ে একটা গুলি করলে আর পালাতে হতো না বাছাধনকে। বাবলু বলল, আসলে ব্যাপারটা এমন আচমকা আর অপ্রত্যাশিতভাবে হয়ে গেল যে লোকটাকে ধরবার জন্যই তখন ব্যস্ত হয়ে পড়লাম। যাই হোক, আসল জিনিস তো এখন আমাদের হাতে, এবার দেখাই যাক কি আছে এতে। ভম্বল বলল, তা ঠিক, জিনিসটা যে হাতছাড়া হয়নি এই ঢের। ওরা যখন আবার বাগানে ফিরে এলো তখন বাচ্চু বিচ্ছু আর বিলু হানটান করছিল ওদের জন্য। বিলু বলল, কি ব্যাপার রে বাবলু,
তোরা কাকে তাড়া করেছিলি চোর চোর করে? বাবলু আর ভম্বল তখন সব কথা বলল ওদের। বাচ্চু বিচ্ছু দুজনেই গালে হাত দিয়ে বলল, মা গো, ওই লোকটার পেটে পেটে এত। এরপরে আর বাগানে নয়, ওরা সবাই বাবলুদের ঘরে এসে একটা ছেনি হাতুড়ি জোগাড় করে কল ভেঙে খুলে ফেললো অ্যাটাচিটাকে। কিন্তু এ কি, কিছুই যে নেই এর ভেতরে। তাহলে কিসের জন্য এত কাণ্ড? অ্যাটাচির ভেতরে যা ছিল তা হলো মিস্টার বি পট্টনায়ক নামে এক ভদ্রলোকের মুম্বাই টু হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসের প্রথম শ্রেণীর একটা টিকিট, ছবিসহ আন্তর্জাতিক পাসপোর্ট ও ভিসা, 5 টাকা আর বালাসোরের একটা হোটেলের কিছু ব্যবসা সংক্রান্ত কাগজপত্র। বাবলু বলল, যাব বাবা, এই সামান্য জিনিসের জন্য এত কাণ্ড? বিলু বলল, এখন তাহলে এটা থানায় জমা দিয়ে আসাই ভালো। বাবলু বলল, আর তা হয় না বিলু, কৌতূহল মেটাতে গিয়ে যা আমরা করেছি তা গোপন রাখাই ভালো। এখন তাহলে এটাকে হাওড়া ব্রিজ থেকে গঙ্গার জলে ফেলে দিয়ে আসি? বাবলু বলল, তারই বা প্রয়োজন কি? আমরা বরং সবাই মিলে একবার বালাসোরে গিয়ে ওই হোটেলে মিস্টার পট্টনায়কের ব্যাপারে একটু খোঁজ খবর নিই, তারপর তার দেখা পেলে তার জিনিস ফিরিয়ে দেব তাকেই। বাচ্চু বলল, কিন্তু এটা ভাঙার জন্য যদি তিনি ক্ষুব্ধ হন? তাকে বোঝাবো, বুঝিয়ে বলবো শুধুমাত্র ঠিকানা সংগ্রহের জন্যই এটাকে ভাঙার প্রয়োজন হয়েছিল। বিচ্ছু বলল, তাহলে আমরা কবে যাব বাবলুদা? আজই। খুব ভালো কথা, আমরা উড়িষ্যার দিকে বহুদিন যাইনি, কিন্তু কিভাবে যাব? বাবলু বলল, বালাসোরে যাওয়ার জন্য তো চিন্তা নেই, ধর্মতলা থেকে বাস আছে, সকালে ধৌলি, দুপুরে ইস্ট কোস্ট আছে, আর আছে দিনে রাতের পুরী প্যাসেঞ্জার। বলে টেবিলের ড্রয়ার টেনে রেলের টাইম টেবিল দেখতে বের করলো। টেবিল দেখে বাবলু বলল, রাত 10:45 একটা পুরী প্যাসেঞ্জার আছে, আমরা সেটাতেই যাচ্ছি। বাচ্চু বলল, তুমি আর গাড়ি পেলে না বাবলুদা, শেষকালে পুরী প্যাসেঞ্জার? কোনো মেল এক্সপ্রেস দেখো। বাবলু বলল, মেল এক্সপ্রেস বালাসোরে যাওয়ার অসুবিধা আছে, ধৌলি বা ইস্ট কোস্টে গেলে কালকের জন্য অপেক্ষা করতে হয়। বিচ্ছু বলল, কেন? পুরী এক্সপ্রেস, মাদ্রাজ মেল, এমন অনেক গাড়ি তো আছে। তাতে গিয়ে লাভ কি? প্রথমত রিজার্ভেশন পাওয়া যাবে না, তার উপরে মধ্যরাতে নামতে হবে। তাই দরকার কি অত ঝামেলায়? পুরী প্যাসেঞ্জারে গেলে 2-4টে বাঙ্ক দখল করে যদি শুয়ে পড়তে পারি, তাহলে কাল সকালেই বালাসোরে পৌঁছে যাব। সবাই বলল, সেই ভালো, আমরা পুরী প্যাসেঞ্জারেই যাব। শুরু হলো যাওয়ার তোড়জোড়। ওদের যাওয়ার কথা শুনে বিলুর বাবা বললেন, বালাসোরে যখন যাচ্ছিস তখন চাঁদিপুরটা দেখে আসিস, খুব ভালো জায়গা। চাঁদিপুরের নাম শুনেই মুখ চাওয়াচাওয়ি করল ওরা, কেননা সেই দুর্বৃত্তদের মুখেই তো চাঁদিপুরের নাম শুনেছে ভম্বল। বাবলু বলল, চাঁদিপুরে কি আছে কাকাবাবু? চাঁদিপুরে আছে এক মনোরম সাগর সৈকত। বালাসোর থেকে 14 কিলোমিটার দূরে এর শান্ত স্নিগ্ধ বেলাভূমি অতি মনোরম। ভাটার সময় সমুদ্র যখন তটভূমি থেকে বহু দূরে সরে যায়, তখন গাড়ি চলে এর ওপর দিয়ে। তাছাড়াও ওখান থেকে বেলাভূমি ধরে 2 কিলোমিটার গেলেই দেখা যাবে বুড়িবালাম নদীর সঙ্গম। বিলু উৎসাহিত হয়ে বলল, বুড়িবালাম? সেই যে বিখ্যাত কবিতাটা পড়েছি, বুড়িবালমের তীরে বেনি পাকাইয়া শিরে, সেই জায়গা? হ্যাঁ, সেই জায়গাটার নাম বলরাম গাড়ি, বন্দর এবং মোহনা। এই বুড়িবালামের তীরেই ইংরেজদের সঙ্গে যুদ্ধে বিপ্লবী বাঘা যতীনের জীবনাবসান হয়। তাহলে তো আমরা যাবই। বিলুর বাবার মুখে সব শুনে পাণ্ডব গোয়েন্দাদের অভিযানে ভ্রমণের আনন্দও সংযোজিত হলো। সাজো সাজো রব পড়ে গেল ওদের মধ্যে। রাত ঠিক 10টা নাগাদ পাণ্ডব গোয়েন্দারা যথারীতি হাওড়া স্টেশনে পৌঁছলো। কিন্তু পৌঁছলে কি হবে? বিগত কয়েক বছর ধরে দূরপাল্লার গাড়িগুলো ছাড়বার আগে যে টেপটি প্রায়ই বাজানো হয়, সেই টেপ একটি বেসুরো সানাই বাদনের শেষে বেল দিয়ে বেজে উঠল। অনুগ্রহ করে শুনবেন, খালি গাড়ি দেরিতে আসার জন্য 201 নম্বর আপন পুরী প্যাসেঞ্জার ছাড়তে দেরি হবে। বাবলু বলল, সেরেছে, কি জ্বালাতন বলতো, কিন্তু কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে? বিলু বলল, একবার জিজ্ঞেস করে আয় দেখি কাউকে। বাবলু জিজ্ঞাসা করতে গেল।
12 নম্বর প্ল্যাটফর্মে গায়ে কালো কোট পরা একজন চেকারবাবু দাঁড়িয়েছিলেন। বাবলু তাকেই জিজ্ঞাসা করল, আচ্ছা স্যার, বলতে পারেন পুরী প্যাসেঞ্জার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে? চেকারবাবু বাবলুর দিকে একবার তাকিয়ে দেখলেন, তারপর দূরের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেলেন। বাবলু আবার জিজ্ঞেস করল, স্যার, পুরী প্যাসেঞ্জার কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বলতে পারেন? চেকারবাবু এবারও কোনো উত্তর দিলেন না। একজন উৎকলবাসী ভদ্রলোক দেখছিলেন সব। বাবলুর কাছে এসে বললেন, কাকে জিজ্ঞাসা করছো খোকা? তোমার কথার উত্তর দিতে ওর বয়ে গেছে। এতক্ষণে গরম তেলে যেন জল পড়ল। চেকারবাবু খিঁচিয়ে উঠলেন, না, দেব নাই তো। এ কথার উত্তর দেওয়ার জন্য রেলের এনকোয়ারি আছে। আমার কি দায় পড়েছে উত্তর দেওয়ার? প্ল্যাটফর্ম ঠিক হলে ঘোষণা করেই জানানো হবে। ভদ্রলোক বললেন, মাথা হবে। বলে বাবলুকে বললেন, শোনো, তোমরা 13 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও। কোথাও যাবে তোমরা? আমরা বালাসুর যাব। আমিও যাব। এ গাড়ির আসা যাওয়ার কোনো টাইম নেই। একটু বাদেই হয়তো ঘোষণা করবে গাড়ির ইঞ্জিন বিগড়ে যাওয়ায় রাত 2টোয় গাড়ি ছাড়বে। ভদ্রলোকের কথা শুনে পাণ্ডব গোয়েন্দারা হো হো করে হেসে উঠল। বাবলু বলল, আপনি দেখছি রেলের ওপর রেগে খাড় হয়ে আছেন খুব। রেলের ওপরে নয় রে ভাই, রেলের ম্যানেজমেন্টের ওপর। কিছুদিন যাতায়াত করো এইসব গাড়িতে, তাহলেই বুঝবে হাড় মাস ভাজা ভাজা হয়ে যাবে কীরকম। এমন সময় হঠাৎ দেখা গেল কতকগুলো লোক কাঁধে বোঁচকা বুঁচকি, রংচটা তোরঙ্গ ইত্যাদি নিয়ে ছোটাছুটি করছে। ভদ্রলোক বললেন, ওই আসছে পুরী প্যাসেঞ্জার। বাবলুরা হৈ হৈ করে ছুটল, ওদের সঙ্গে পঞ্চুও। ট্রেনের চেহারা দেখে বাবলু বলল, এ যা অবস্থা দেখছি, এতে আর পঞ্চুকে আলাদা কোথাও রাখার প্রশ্নই ওঠে না, আমাদের কাছেই থাকুক। বলে একটা বড়সড় বগি দেখে উঠে পড়ল ওরা। কিন্তু উঠলে কি হবে, অসম্ভব ভিড়। এরই মধ্যে ওপরের প্রতিটা বাঙ্কে লোকজন উঠে শুয়ে পড়েছে। নিচের সিটেও গাদা লোক। জানলা নেই, দরজা ভাঙা, আলোও জ্বলছে টিমটিম করে। তাও সবখানে নয়, কোথাও একেবারেই অন্ধকার। মহা মুশকিল, এইভাবে তো সারা রাত যাওয়া যাবে না। এমন সময় ভম্বল আবিষ্কার করলো একটা জায়গা। গেটের কাছে কোলাপসেবল গেট লাগানো, ভ্যান্ডারদের জিনিস রাখবার জন্য 2 থাকের একটা এল প্যাটার্নের খুপড়ি আছে। ওরা তারই মধ্যে ওপর নিচ করে বেডশিট বিছিয়ে শুয়ে পড়ল। পঞ্চু শুয়ে পড়ল সবার নিচে। গাড়ি ছাড়ল রাত ঠিক 11:30টায়। ততক্ষণে দলে দলে ব্যাপারী এবং চাল পাচারকারীরা এসে ভিড় করেছে। বড় বড় বস্তায় ভরা কী সব নিয়ে যেন ল্যাট্রিনের ভেতর ঢুকিয়ে এমন কাণ্ড করে দিল যে এই দূরপাল্লার জার্নিতে কোনো প্রাকৃতিক প্রয়োজন হলেও বাধ্য হয়ে তাকে চেপে রাখতে হবে। শুধু যে জায়গায় দখল করলো এরা তা নয়, এরপর নিজেদের মধ্যে চলতে লাগলো অত্যন্ত অশালীন ভাষায় কথাবার্তা। ভোরবেলায় বালাসোরে ট্রেন থামল। ওরা ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে স্টেশনের বাইরে আসতেই একটা লজ দেখতে পেল। আপাতত এইখানে ওঠাই মনস্থ করে ওরা সেই লজে যেতেই সবাই সবিস্ময়ে তাকালো ওদের দিকে। বাবলু বলল, আমরা হাওড়া থেকে আসছি, চাঁদিপুরের সমুদ্র দেখতে যাব। আপনাদের এখানে একটু থাকার ব্যবস্থা হবে কি? লজের ম্যানেজার বললেন, না বাপু, উপরে গোটিও ঘর আছে, নিচে খালি না হান্ডি। আমরা ওপরের ঘরেই যাব, কিন্তু ছাগল, কুকুর, ঘোড়া, বান্দরও রাখা যাব না। তাহলে কি হবে? এখানে আর কোথাও কোনো থাকার জায়গা নেই? সাগরিকা অছি, সেটিতে তোমরা ভালোও রহিবে, ভাড়া ভি কম। যাও, সেটিতে যাও। অগত্যা 2-1টা বাড়ির পরে সাগরিকাতেই গিয়ে হাজির হলো ওরা। কিন্তু এখানে আবার সব ঘর ভেতর থেকে বন্ধ। বাইরে একটা রংচটা নড়বড়ে কাঠের চেয়ার টেবিল রয়েছে, তবে লোকজন নেই। একটু পরে দেখা গেল জনৈক ভদ্রলোক দাঁতন করতে করতে বেরিয়ে এলেন। ওদের দিকে এক নজর তাকিয়ে বললেন, কি চাই তোমাদের? বাবলু বলল, আপনাদের এখানে ঘর খালি আছে? বলতে পারবো না বাবা, ম্যানেজারের সঙ্গে কথা বলো। ম্যানেজার কোথায়? একটু বসো, এখনই আসবে। ওরা জিনিসপত্র একপাশে নামিয়ে রেখে টুথব্রাশ বের করে দাঁত মেজে রাস্তার কলে মুখ হাত ধুয়ে নিল। হোটেলের সামনেই টাইম কল, অপর্যাপ্ত জল, কোনো অসুবিধা হলো না। এরপর সামনের একটা দোকানে বসে চা বিস্কুট খেয়ে যখন আবার ফিরে এলো, তখনও চেয়ার ফাঁকা।
এমন সময় কালো বিড়ালের মতন একটা ছেলে ঠোঙায় করে কিছু জঞ্জাল ডাস্টবিনে ফেলতে এলো। বাবলু তাকেই জিজ্ঞাসা করলো, এই তুই কি এখানে কাজ করিস? হ। বাবু কখন আসবে? মুখ অর জানি। সে গিরে। বাবলু কিছুক্ষণ নীরব থেকে বিলুকে বলল, এদের ব্যাপার স্যাপার ভালো বুঝছি না, তোরা বস, আমি বরং একটু এগিয়ে দেখি আর কোনো হোটেল পাই কিনা। বলে একাই চলে গেল বাবলু। কিন্তু না, খোঁজখবর নিয়ে জানা গেল এখানে থাকার জায়গা বলতে এই দুটি ছাড়া আর কিছু নেই। এরপরে যা আছে তা অনেক দূরে, ফ্লাইওভারের কাছে। সেখানে অনেক বড় এবং ভালো হোটেল আছে। বাবলু মনে মনে ভাবল, ওইখানেই তাহলে সেই হোটেলের সন্ধান ওরা পাবে, যার কাগজপত্র ওদের কাছেই আছে। তা যদি হয় তাহলে ওই এলাকায় থাকা ওদের ঠিক হবে না, একটু নিরাপদ দূরত্বে থাকাই ভালো। অতএব ফিরে এলো বাবলু। ফিরে এসে দেখল ম্যানেজার বসে আছেন। পাতলা ছিপছিপে চেহারা, বেশ অমায়িক, কথাবার্তা বাঙালির মতো। বাবলুকে দেখে হেসে বললেন, তোমরা ঘর চাও? হ্যাঁ। কুকুর আছে সঙ্গে? আজ্ঞে হ্যাঁ, আমাদের পোষা কুকুর, কারো কোনো ক্ষতি করে না। ঠিক আছে, তবে বাবা একটা কথা, আমরা এখানে ঘর ভাড়া হিসাবে কোনো রেট নেই, বেড ভাড়া হয়। এক একটা শয্যার ভাড়া 6 টাকা। সেপারেট রুম নাই, বাথরুম কমন। বাবলু একটু চিন্তা করে বলল, বেশ তো, তাই নেব আমরা। কিন্তু আমার একটা ঘরে 4টি শয্যা আছে, তোমরা 5 জন, আর একজনের শয্যা তো দিতে পারবো না। তাতে কি, ওই 4 শয্যা নিলেই তো ঘরটি আমাদের পুরোপুরি হয়ে যাবে, আমরা ওতেই ম্যানেজ করে নেব। কুকুরটা থাকবে দরজার কাছে। তবে তো কথাই নেই, বলে খাতায় ওদের নাম ঠিকানা সব লিখে টাকাও জমা করে নিলেন। 4 শয্যার ভাড়া 24 টাকা। বাবলু ওদের 5 জনের টাকাই দিতে যাচ্ছিল, কিন্তু উনি নিলেন না। বললেন, আমি যখন শয্যা দিতে পারবো না তখন কেন বেশি ভাড়া নেব? তারপর বললেন, তোমরা বাঙালিরা খুব ভালো, তাই আমি বাঙালিদের খুব ভালোবাসি। উড়িষ্যার পর্যটন কেন্দ্রগুলোকে বাঙালিরাই তো বাঁচিয়ে রেখেছে। এই যে অত বড় পুরী শহর, প্রতিদিন কত যাত্রী যায়, কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় বাঙালিদের। বাঙালিরা যদি হঠাৎ কখনো যাওয়া বন্ধ করে দেয় তো খেতে পাবে না ওখানকার লোক। অথচ কি বলবো, আমরা সব জেনে বুঝেও অনেক সময় বোকার মতন বাঙালিদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলি। বলে সেই কালো বিড়ালের মতো ছেলেটাকে ডেকে বাবলুদের ঘর দেখিয়ে দিতে বললেন। রান্নাঘরের লাগোয়া দালানের ভেতর দিয়ে ওপাশের ঘরে যেতে হয়। বাবলুরা ছেলেটার সঙ্গে গেল। 4টে লোহার খাটে বিছানা পাতা, মশারির ব্যবস্থা আছে। একপাশে একটা বিবর্ণ টেবিল, তাইতে জল রাখার একটি জগও আছে, আর আছে ঘরের লাগোয়া বাথরুম। বাবলুরা ঘর পেয়ে খুব খুশি হলো। প্রথমেই সবাই বাথরুমের কাজ সেরে পোশাক পাল্টে বেশ তাজা হয়ে নিল। তারপর জিনিসপত্র গুছিয়ে রেখে মিস্টার পট্টনায়কের সেই ভাঙা অ্যাটাচিটা, যেটা খবরের কাগজে মুড়ে দড়ি বেঁধে এনেছিল, সেটাকে টেবিলের ওপর রেখে দরজায় তালা দিয়ে বের হলো সবাই। ম্যানেজার বললেন, তোমরা এইখানে খাওয়া দাওয়া করবে তো? বাবলু বলল, অবশ্যই। আপনার চার্জ কীরকম? যদি নিরামিষ খাও তাহলে ডাল ভাত তরকারি ভাজা পেট ভরে খেলে 6 টাকা, আর মাছ মাংস নিলে একটু বেশি। বাবলু বলল, আমরা নিরামিষই খাবো, এখন একটু ঘুরে আসি, বেলা 11টা নাগাদ ফিরবো আমরা। এখন তোমরা কোথায় যাচ্ছ? কোনো ঠিক নেই, আপাতত রাস্তায় রাস্তায় ঘুরে যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। তাহলে এক কাজ করো, 2টো রিক্সা নিয়ে চলে যাও রেমুনাতে, বৈষ্ণবদের পরম তীর্থ। ওইখানে গিয়ে ক্ষীরচোরা গোপীনাথ দেখে এসো। বিচ্ছু বলল, ক্ষীরচোরা গোপীনাথ? বাহ, বেশ নামটি তো। হ্যাঁ, নীলাচলে যাওয়ার পথে মাধবেন্দ্র পুরী একবার ওইখানে রাত্রিবাস করেছিলেন। তা গোপীনাথের ক্ষীরভোগ দেখে মনে মনে তার সেই প্রসাদের স্বাদ পাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। ভক্তের মনের ইচ্ছা বুঝতে পেরে স্বয়ং গোপীনাথ নিজেরই ভোগের ক্ষীর চুরি করে লুকিয়ে রেখেছিলেন বেদির নিচে। তারপর পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, ওরে, আমার এক ভক্ত বহু দূর থেকে এসে এখানে অভুক্ত পড়ে আছে, সে কারো কাছে কিছু চায় না, তাকে নিজের থেকে কেউ কিছু না দিলে সে না খেয়েই চলে যাবে এখান থেকে।
এই ক্ষীর তুই তাকে খাইয়ে আয়। স্বপ্নভঙ্গে পূজারী বিগ্রহের নির্দেশ মতো বেদির নিচ থেকে ক্ষীর পান এবং ওই ক্ষীর খাইয়ে আসেন মাধবেন্দ্র পুরীকে। সেই থেকেই ওর নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। বাবলু বলল, এই বিগ্রহ খুব প্রাচীন বুঝি? প্রাচীন বলে প্রাচীন, ভগবান রামচন্দ্র চিত্রকূট পাহাড়ের কোষ্ঠী পাথর দিয়ে ওই মূর্তি তৈরি করে পুজো করেছিলেন। সকলে অবাক হয়ে গেল এই কথা শুনে। যাই হোক, ওরা রেমুনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেই বেরিয়ে এলো হোটেল থেকে। হোটেলের ডান দিকের পথটা চলে গেছে স্টেশনের দিকে, আর বাঁ দিকের পথ চৌমাথায়। এখানে সারি সারি দোকান। বড় রাস্তায় এসে একটা দোকানে বসে ওরা পেট পুড়ে সিঙাড়া জিলিপি খেলো। পঞ্চু খেলো আস্ত একটা পাউরুটি। তারপর চারদিকে সন্ধানী দৃষ্টি মেলে এগিয়ে চলল ওদের তদন্তের কাজে। বাবলুর পকেটে একটা চিরকুট লেখা ছিল, হোটেল বাদশাহ, মিস্টার পট্টনায়ক। বাবলু চিরকুটটা বের করে একবার সেটাতে চোখ বুলিয়ে আবার পকেটে ঢুকিয়ে রাখল। ওড়িশার সুসজ্জিত শহর বালাসোরের রাজপথ ধরে ওরা এগিয়ে চলল বড় বাস স্ট্যান্ডের দিকে। সামনেই উড়ালপুল। সেই উড়ালপুলের ওপরে উঠতেই ওরা দেখতে পেল ডান দিকে একটা দ্বিতল বাড়ির মাথায় লেখা হোটেল বাদশাহ। বিডু বলল, ওখানে তো একবার আমাদের যেতেই হচ্ছে তাহলে। বাবলু বলল, নিশ্চয়ই, আগে ওইখানকার কাজ শেষ করি, তারপর ঘোরাঘুরি। ক্ষীরচোরা গোপীনাথ পরে দেখব, না দেখলেও চলবে। ওরা দ্রুত পা চালিয়ে উড়ালপুল থেকে নেমে পড়ল। সামনেই বড় বাস স্ট্যান্ড। কত জায়গার কত বাস যে ছাড়ছে সেখান থেকে তার ঠিক নেই। পুরী, ভুবনেশ্বর, কটক, কেওনঝড়, চাঁদিপুর, দীঘা, অনেক অনেক জায়গার। ওরা সেখানটা বেশ ভালোভাবে ঘুরে দেখে হোটেল বাদশার সামনে এসে দাঁড়ালো। বাবলু বলল, একসঙ্গে সকলের যাওয়ার দরকার নেই, তোরা কাছে ফিটে থাক, আমি গিয়ে কৌশলে একটু খোঁজ খবর নেই। বলে বাবলু সেই সুসজ্জিত ও বিলাসবহুল হোটেলের ভেতর ঢুকল। এখানে যেসব উদ্দীপনা বেয়ারারা ঘুরে বেড়াচ্ছে, বাবলুকে তাদেরই দু একজন একটু অবজ্ঞা ভরে দেখে নিল। বাবলু তাদের কাউকেই কিছু না বলে সোজা ম্যানেজারের ঘরে ঢুকে পড়ল। ম্যানেজার মিস্টার মালানি শেয়ালের মতো ছুঁচল মুখখানি উঁচু করে বাবলুকে দেখে দুচোখে একটু বিস্ময় এনে জিজ্ঞাসা করল, হু আর ইউ? আপনি আমাকে চিনবেন না, আমি একটা বিশেষ প্রয়োজনে আপনার এখানে এসেছি। আমার এখন কথা বলবার সময় নেই, নষ্ট করবার মতন সময় আমারও নেই। শুধু জানতে চাই মিস্টার পট্টনায়ক নামে কাউকে আপনি চেনেন কিনা। এইবার কাজ হলো। মিস্টার মালানির শেয়ালের মতো ধূর্ত মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বললেন, না চেনবার কি আছে, তিনিই তো এই হোটেলের মালিক। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। কি ব্যাপারে? সেটা তাকেই বলবো। আমি এই হোটেলের ম্যানেজার, আমাকেই বলো। আমার বক্তব্যটা তাকেই বলা দরকার, কেননা এটা নিতান্তই ব্যক্তিগত। ম্যানেজার ক্রুদ্ধ এবং গম্ভীর গলায় বললেন, তিনি এখানে নেই, স্টেটের বাইরে আছেন, কবে ফিরবেন জানি না। বাবলুর অভিজ্ঞ মনে সন্দেহ জাগলো এবার। তবে কি মিস্টার পট্টনায়ক শুধু অ্যাটাচিই হারাননি, নিজেও বিপদে পড়েছেন? তার কারণ অ্যাটাচি ভেঙে ওরা মুম্বাই টু হাওড়ার টিকিট পেয়েছে, অর্থাৎ তিনি ফিরেছেন। তারপরে অ্যাটাচি খোয়া যায় এবং সেই সঙ্গে তিনিও বেপাত্তা। বাবলু এবার অ্যাটাচির ব্যাপারটা চেপে গিয়ে বিনয়ের সুরে বলল, দেখুন, আমরা অনেক দূর থেকে আসছি, একটু ওর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে চাই। আমরা মানে? আমার বন্ধুরা, ওরা সবাই বাইরে অপেক্ষা করছে। মালানি এবার উঠে এসে রাস্তায় অপেক্ষমান সকলকে দেখলেন, তারপর বললেন, এখানে কোথায় উঠেছো তোমরা? সাগরিকায়। তা পট্টনায়ক বাবুর যখন খোঁজ করছো তখন এখানে না উঠে ওখানে কেন? এত বড় হোটেলের উঠবার মতো টাকা আমাদের নেই, তাই শুধু একটা খবর দেওয়ার জন্যই আমরা এসেছি। ও, কিন্তু ওর বাড়ির লোক বলতে তো শুধু বউ আর মেয়ে, তারা তো এখন পঞ্চলিঙ্গেশ্বরে রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বর? হ্যাঁ, এখান থেকে 40 কিলোমিটার দূরে পাহাড়ের গায়ে। ইচ্ছে করলে লাইন ধরিয়ে দিচ্ছি, ফোনে কথা বলতে পারো। বাবলু বলল, না, আমি যা বলতে চাই তা ফোনে বলা যাবে না। কেন? আমার বলা কথাগুলো আপনি শুনে ফেলবেন তাই। তাহলে এখনই চলে যাও, পঞ্চলিঙ্গেশ্বরের বাসের সময় হয়ে গেছে।
বাবলু আর এক মুহূর্তও দেরি না করে বাস স্ট্যান্ডে চলে এলো। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাইকেই শুনিয়ে দিল কোথায় যেতে চায় ও। কিন্তু কথোপকথনে দেরি হওয়ায় বাস স্ট্যান্ডে পৌঁছে শুনল সবে মাত্র পঞ্চলিঙ্গেশ্বরের বাস ছেড়ে চলে গেছে। সারাদিনে আর বাস নেই। কাজেই হতাশ হয়ে পড়ল ওরা। বাবলুর হতাশা দেখে অন্য এক বাসের ড্রাইভার বলল, খোকাবাবু, তোমাদের কি পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার খুবই দরকার? তাহলে আমার বাসে আসতে পারো। এই বাস রেমুনার পথে নীলগিরি হয়ে উদলা যাবে। তোমরা নীলগিরি নেমে রিক্সা পাবে, তবে ভাড়া লাগবে বেশি। বাবলু বলল, কত? আমার বাসের নীলগিরি পর্যন্ত 3 টাকা। ওখান থেকে রিক্সা খুব কম করেও 10-15 টাকা নেবে। তা নিক, যেতে আমাদের হবেই। ওরা বাসে উঠে জানলার ধারে সিট দেখে বসলো। কন্ডাক্টর পঞ্চুর পিঠে হাত বুলিয়ে সিটের তলায় ঢুকিয়ে নিল ওকে। একটু পরেই বাস ছাড়ল। প্রশস্ত রাজপথের উপর দিয়ে হু হু করে ছুটে চলল বাস। একটু পরেই শহর ছেড়ে নীলগিরির পার্বত্য অঞ্চলে এসে পড়ল। একদিকে ঘন বন, অপরদিকে বনভূমি অধ্যুষিত ওড়িশার নীলগিরি পর্বতমালা। পাহাড়ের পর পাহাড় ঢেউ খেলে চলে গেছে দূরে দূরান্তরে। অনেকটা সময় পার হওয়ার পর এক জায়গায় কতকগুলো ছোট ছোট ঘর বাড়ি, পাহাড় ও মন্দির শোভিত অঞ্চলে কন্ডাক্টর নামিয়ে দিল ওদের। বলল, এই নীলগিরি। ওরা বাস থেকে নামলো। নামার সঙ্গে সঙ্গে রিক্সাও পেয়ে গেল ওরা। এক একটা রিক্সার ভাড়া 10 টাকা, শুধু যাওয়ার ভাড়া। ওরা তাতেই রাজি হয়ে 2টো রিক্সা নিয়ে নিল। ফেরবার ব্যবস্থাটা করলো না এই কারণে যে ওখানে কতক্ষণ থাকবে না থাকবে তার তো ঠিক নেই। রাজপথ ছাড়িয়ে বাঁদিকে বেলেমাটির বুকের উপর দিয়ে মোরাম বিছানো যে পথটি চলে গেছে, সেই পথে লতায় পাতায় ছাওয়া ছোট ছোট গ্রাম ফেলে রেখে পাহাড়ের কোলে কোলে ওরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে এগিয়ে চলল। খানিক যাওয়ার পর দেখলো দলে দলে মেয়ে পুরুষ, কাচ্চা বাচ্চা নিয়ে কেউ রিক্সায়, কেউ ভ্যানে, কেউ বা মোটর বাইকে পরিবার সহ কোথায় যেন চলেছে। রিক্সাওয়ালার মুখে ওরা শুনল পঞ্চলিঙ্গেশ্বরে এখন মেলা বসেছে, তাই এত যাত্রী। না হলে অন্য সময় খাঁ খাঁ করে চারদিক। আর 2 দিন বাদেই মেলা শেষ, তখন আর যাত্রী থাকবে না। যাই হোক, রিক্সাওয়ালা একসময় ওদের পাহাড়ের কোলে একটা বাঁধানো বটতলায় নামিয়ে দিল। বলল, ওই যে লোকজনরা যাচ্ছে ওইখানেই পঞ্চলিঙ্গেশ্বর। বাবলুরা দেখলো ভারী মনোরম স্থান এখানটা, কিন্তু ঘর বাড়ি খুব কম। একপাশে একটা ডাক বাংলো আছে। ছোটোখাটো 2-একটা চায়ের দোকান থাকলেও কোথাও কোনো খাবারের দোকান নেই। এখানে মেলা কোথায়? মেলার কোনো কিছুই নজরে পড়ল না ওদের। যাই হোক, ওরা পাতার ছাউনি দেওয়া অস্থায়ী একটা দোকানে চা খেতে বসে গেল। যে ছেলেটি চা করছিল সে বলল, মুখ ভালো চা বানাই দিব, তোমরা 5 জনে মোট 5 টঙ্কা মুখে দিব। বাবলু বলল, 5 টাকা কিরে? হ স্পেশাল চাও তো 5 টাকা পড়ি যাব। বাবলু বলল, তাই দে, দেখি তোর কেমন স্পেশাল চা। ছেলেটি বেশ কিছুক্ষণ পরে কাঠের জালের উনুনে ধুইয়ে ধুইয়ে দুধের স্বর ও পিঁপড়ের ঠ্যাং ভাসা 5 কাপ তিক্ত চা ওদের দিকে এগিয়ে দিল। সেই চা দেখে খাওয়া তো দূরের কথা, গা পর্যন্ত ঘুলিয়ে উঠল। তবু কি আর করা যাবে, এখানে এই। যাই হোক, চায়ের মতো সেই পদার্থটায় 2-1 চুমুক দিয়ে বাবলু বলল, হ্যাঁ রে, এখানে পট্টনায়ক বাবুর বাড়িটা কোথায় বলতে পারিস? পাহাড়ের উপরই গোটিয়ে কোঠা ঘরও আছি, সেটির মালিক ও পট্টনায়ক। কত বাবু লোক রাতি কাটাইয়া পায় সেটি যাইয়ছন্তি। ওরা চা খাওয়া স্থগিত দেখে 5টা টাকা ছেলেটির হাতে দিয়ে পট্টনায়ক বাবুর বাড়ির দিকে চলল। পাহাড়ের ওপর একটু উঠেই দেখল একটি সুদৃশ্য বাংলো। পালিশ করা কাঠের দরজায় নেম প্লেট লেখা, মিস্টার এন পট্টনায়ক। বাবলু ডোরবেলে চাপ দিতে একটি ছেলে বেরিয়ে এলো। বাবলু বলল, এটা পট্টনায়ক বাবুর বাড়ি আছে? ছেলেটি হেসে বলল, ওড়িয়া ভাষাটা কিন্তু ঠিক জুৎসই হলো না, আমি মেদিনীপুরের ছেলে, বাংলায় বলো বুঝতে পারবো। এটাই পট্টনায়ক বাবুর বাড়ি। ওর কে আছেন একটু ডেকে দাও তো ভাই। কেউ তো নেই, শান্তা দিদিমণি আর মা দুজনেই এইমাত্র চলে গেলেন। বালেশ্বর থেকে ম্যানেজার বাবু ফোন করেছিলেন, খুব নাকি জরুরি দরকার।
কখন ফিরবেন ওরা? আর ফিরবেন না, আসলে এখানে তো থাকেন না কেউ, বালাসোরেই থাকেন। বাবু বাইরে গেছেন, কিন্তু ওর ফেরবার সময় পার হয়ে গেছে, অথচ ফিরছেন না দেখে খুব চিন্তা করছেন এরা। বাবুর কথার কোনো নড়চড় হয় না। সকাল 8টায় ফিরব বললে উনি 8টাতেই ফেরেন। সেই মানুষ আজ 3 দিন হয়ে গেল ফিরলেন না, কোনো ফোন টোনও এলো না। তাই মন মেজাজ ভালো নেই কারো। দিদিমণিরা মেলার জন্যই এখানে এসেছিলেন, না হলে বাবুর বন্ধুবান্ধবরাই আসেন এখানে। বাবু আসেন এই মেলার সময় বা বন্ধুবান্ধবরা কেউ না এলে তখনই। বাবলুরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বাবলু চাপা গলায় বিলুকে বলল, ব্যাপার রীতিমতো গোলমেলে মনে হচ্ছে রে বিলু। মিস্টার মালানি আমাদের এত দূরে পাঠিয়ে দিয়েও ফোনে শান্তা দিদিমণিকে আমাদের জন্য অপেক্ষা করতে না বলে ওর মাকে শুদ্ধ ডেকে নিলেন কেন? তাই তো রে ভাই, কি ব্যাপার বলতো? ছেলেটি বলল, কি হলো গো তোমাদের? কি সব বলা বলি করছো তোমরা? বাবলু বলল, ও কিছু না, ঠিক আছে আমরা আসছি। সে কি, চলে যাবে কেন? চলে যাব না তো কি করব? তোমার দিদিমণির সঙ্গেই দেখা যখন হলো না, তখন কি করব থেকে? নাই বা হলো দেখা, এখানে এসেছো পঞ্চলিঙ্গেশ্বরকে দর্শন করো, ঝর্ণায় স্নান করে খাওয়া দাওয়া করো, তারপরে তো যাবে। বাবলু বলল, আমাদের সময় নেই ভাই। শান্তা দিদিমণি থাকলে কি তোমাদের না খাইয়ে ছাড়তো? এখানে এসে কেউ না খেয়ে গেলে ওরা দারুণ রাগ করবেন, আমার চাকরি চলে যাবে তাহলে। তাছাড়া তোমরা এখন যাবেই বা কী করে? বাস তো নেই। বাস নেই কেন? এখানে সারাদিনে মাত্র 2টি বাস, একটা সকালের দিকে চলে গেছে আর একটা যাবে সন্ধে 6টায়। আমরা রিক্সায় নীলগিরি গিয়ে বাস ধরবো। রিক্সাও পাবে না, এখানে কোনো স্ট্যান্ড নেই তো, তাই সব রিক্সা নীলগিরি থেকে আপ ডাউন ভাড়া নিয়ে আসে। তার চেয়ে স্নান করে দুটো খেয়ে নাও, বিকেলে বরং হেঁটে হেঁটে যাবে। বাবলু বলল, বেশ তাই যাব, তোমার কথাই থাক তাহলে। তুমি কিন্তু আমাদের বালাসোরের ঠিকানাটা দিও। ঠিকানা লাগবে না, বাস থেকে নেমে যাকেই বলবে বাবুর বাড়িতে যাব সেই দেখিয়ে দেবে, না হলে হোটেলে যাবে, ম্যানেজার বাবুকে বলবে উনিই লোক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন তোমাদের। বাবলুর হঠাৎ কি মনে হতে বলল, আচ্ছা এখান থেকে বাড়িতে কোনো ফোন করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ফোন তো আছে, করো। বাবলু নাম্বার দেখে ডায়াল ঘোরালো, কিন্তু যা সে ভেবেছিল তাই। ইতিমধ্যেই টেলিফোন কাট। একটা দুর্ভাবনার কালো মেঘ যেন সহসা ঢেকে ফেলল ওদের। ওরা বুঝতে পারল শান্তাদি ও তার মা দারুণ একটা বিপদের জালে জড়িয়ে পড়েছেন। ছেলেটি কিন্তু পাণ্ডব গোয়েন্দাদের এইসব ভাবান্তর লক্ষ্য করল না। সে মনের আনন্দে অতিথি সেবার জন্য তৎপর হলো। প্রত্যেককে ঘরে এনে সোফায় বসালো, এমনকি প্রিয় পঞ্চুকেও। তারপর একটা বড় ডিশে গোটাকতক লাড্ডু এনে খেতে দিল ওদের। বাবলুরা ওদের দিক থেকেই ভাগ দিল পঞ্চুকে। বাবলু ছেলেটিকে বলল, এবার বলো তো ভাই, তোমার নামটি কি? ছেলেটি হেসে বলল, আমার নাম গোপালা, কাঁথির কাছে কালীনগরে বাড়ি। বাবলুরা ওর ব্যবহারে দারুণ প্রীত হয়ে অনেকক্ষণ ধরে অনেক খোশ গল্প করল। গোপালা বলল, তোমাদের ভাগ্য ভালো যে দিদিমণি আজ সকালে একটা রুই মাছ কিনেছিলেন, ওরা তো খাবার সময় পেলেন না, এসো এখন আমরাই খাই। ভম্বল বলল, যে যার কপালে খায়, কে জানতো যে এই বনে আমাদের অন্ন জুটবে। গোপালা বলল, শোনো তোমরা দেরি করো না, আমি ততক্ষণ রান্নাবান্না করি, তোমরা গিয়ে মেলা দেখে এসো, পাহাড়ের উপরেই মেলা বসেছে, কোনো অসুবিধা হবে না তোমাদের, যাও। বাবলুরা আর দেরি না করে পঞ্চলিঙ্গেশ্বরের মেলা দেখতে চলল। এখানে পথ চেনবার দরকার নেই। বাড়ি থেকে বেরিয়েই পাহাড়ে ওঠবার জন্য ধাপে ধাপে সিঁড়ি ওরা দেখতে পেল। দলে দলে লোকজন নামা ওঠা করছে সেখানে। কি চমৎকার পরিবেশ! চারদিকের ঘন গাছপালায় ফাল্গুনের আগুন রাঙা দিন বসন্তের পরশ বুলিয়ে দিচ্ছে যেন। কত গাছে ফুল ফুটেছে, চারদিক লালে লাল। পলাশ আর কৃষ্ণচূড়ায় সে কি অপূর্ব রংবাহার। গাছে গাছে পাখি ডাকছে, সেই সঙ্গে পাহাড়ের গা বেয়ে উদ্দাম গতির এক ঝর্ণা প্রপাতের নূপুর বাজিয়ে যেন ময়ূরের মতো নেমে আসছে। বাবলু বলল, কি অপূর্ব। বিলু বলল, উশ্রির চেয়েও সুন্দর। ভম্বল বলল, না, কারোর সঙ্গেই কারো তুলনা চলে না, তবে এ কথা ঠিক
এই দৃশ্য দেখে আমরা ধন্য হলাম। বাচ্চু বলল, উষ্ট্রি হলো জলপ্রপাত, আর এটা হলো ঝর্ণা, পাহাড়িয়া ঝর্ণা, বিচিত্র বর্ণা। বিচ্ছু বলল, বর্ণে অবশ্য বৈচিত্র্য দেখছি না, তবে এমন মিষ্টি সৌন্দর্য খুব কমই দেখেছি। বিলু বলল, এইসব জায়গায় বাড়ির সবাইকে নিয়ে এলে কি আনন্দই না হয়। এটা হচ্ছে রীতিমতো একটা পিকনিক স্পট। ওরা চারদিক দেখতে দেখতে বেশ কয়েক ধাপ ওঠবার পর দেখলো এক জায়গায় ভিড়ে ভিড়। সেখানে পাহাড়ের একটা পাহাড়টোলের ভেতর থেকে প্রবল বেগে স্বচ্ছ এক জলধারা বেরিয়ে এসে নিচের একটা বড় পাথরের উপরে পড়ে ঝর্ণার আকার নিয়েছে। সেইখানেই একটা গাছের ডালে অসংখ্য নুড়ি পাথর বাঁধা আছে। এগুলি নানা লোকে নানা রকম মনোবাসনা পূর্ণ হওয়ার অভিলাষে সংস্কার বশত বেঁধে গেছে। তারই চারপাশ ঘিরে বসে আছে সাধু সন্ন্যাসীর দল। তাঁরাই পুজো পাঠ করাচ্ছেন। সব কিছুই হচ্ছে কিন্তু ওই জলের উৎস মুখে। কেউ কেউ সেখানে হাত ডুবিয়ে কি যেন দেখছে। ওরা জিজ্ঞাসা করে জানলো, এখানকার জাগ্রত পঞ্চলিঙ্গেশ্বর ওই সলিলেই সুপ্ত থাকেন। পাণ্ডব গোয়েন্দারাও এক এক করে তাই দেখল। এই ঝর্ণাধারার পাশেই আছে বড় বড় দুটি গুহা। সেই গুহার ভেতরেও অনেক সাধু সন্ন্যাসী জড়ো হয়ে খুব জোর গান বাজনা লাগিয়ে দিয়েছেন। লোকে লোকারণ্য চারিদিক। পুজো পাঠের পাশাপাশি নানা রকম ক্রিয়াকর্ম এবং শিশুর মস্তক মুণ্ডনও চলছে এই পবিত্র তীর্থভূমিতে। কিন্তু মেলা কই? এই মানুষের মিলন মেলায় যদি মেলা হয় তো সার্থক নামের। পাণ্ডব গোয়েন্দারা চারদিক ঘুরে ফিরে দেখে বুঝলো এই ঝর্ণার উৎস ওই ফাটলটাই নয়, আরো দূরে। কেননা আরো অনেক উঁচু থেকে একটা ক্ষীণ ধারা সেই ফাটলে মিশেছে। ওরা সেই ধারা অনুসরণ করে আরো একটু উপরে উঠতেই দেখলো এক পাহাড় চূড়ার সমতলে ছোট্ট একটা মেলা বসেছে। এই মেলায় খেলনা পুতুল, নাগরদোলা নেই, আছে শুধু খাবার। মুড়ি, তেলে ভাজা, জিলিপি, পাঁপড় ভাজা আর মালপো। তীর্থযাত্রীরা সবাই সেখানে যে যার খুশি মতো খাচ্ছে। দেখে খুব লোভ হলো ওদের। বাবলু বলল, কোনো কথা নয়, ছানার গজা আর মালপো খেতেই হবে এখানে। বাবলু বলতে না বলতেই অর্ডার দিয়ে দিয়েছে ভোম্বল। পঞ্চু ও মালপো দেখে ঘন ঘন লেজ নাড়তে লাগলো। এরপর সকলে ছানার গজা ও মালপো খেয়ে মেলার এক প্রান্তে বড় একটা গাছের নিচে বিশাল এক শিলাখণ্ডে বসে মেলার লোকজন দেখতে লাগলো। সেই সঙ্গে প্রকৃতির দৃশ্য। অসংখ্য পাখপাখালির কলতানে জায়গাটা তখন মানুষের কোলাহলকে ছাপিয়েও মুখর হয়ে আছে। বাবলুরা যখন প্রাকৃতিক দৃশ্য দেখায় বিভোর, পঞ্চু যখন আনমোনা, ঠিক তেমনই সময় হঠাৎ সেখানে প্যান্ট শার্ট পরা 25-26 বছরের এক তরুণী চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। গাঢ় গোলাপি গায়ের রং, ঠিক যেন মেম দিদি। তরুণী বাবলুদের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, এই ছেলেমেয়েরা, তোমরা এখানে কি করছো? আমি তোমাদের খুঁজে খুঁজে হয়রান। বাবলু অবাক হয়ে বলল, কে আপনি? আপনাকে চিনলাম না তো। বারে, তোমরা তো আমার সঙ্গে দেখা করতে এসেছিলে। ও, আপনি তাহলে শান্তাদি? হ্যাঁ ভাই, একটি বিশেষ কারণে এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা হওয়ার খুব দরকার ছিল আমাদের। কিন্তু এখানে এসে যেই শুনলাম আপনি নেই, তখনই মনটা খারাপ হয়ে গেল। কি ব্যাপার বলো তো? আপনার বাবার সম্বন্ধে কিছু বলার ছিল। তার কোনো খবর কি পেয়েছেন আপনারা? না, উনি আরব থেকে ফিরেছেন সে খবর পেয়েছি। গত সপ্তাহে মুম্বাই ভিটি থেকে ফোনও করেছিলেন গাড়িতে ওঠার আগে। তারপর থেকে আর কোনো খবর নেই। তা তোমাদের কি ব্যাপার বলো তো? তোমরা কারা? আমার বাবার খোঁজ খবরই বা নিচ্ছ কেন? ওই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য আছে শান্তাদি, তাই বলবো বলেই হাওড়া থেকে এত দূরে ছুটে এসেছি আমরা। ভাগ্য ভালো যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা এখানে আছি? গোপালার মুখে শুনলাম। বাবার জন্য খুবই দুশ্চিন্তায় আছি ভাই। উনি তো এরকম কখনো করেননি। কোনো কারণে কোথাও কোনো কাজে আটকে গেলে সঙ্গে সঙ্গে উনি জানিয়ে দেন। আমার মনে হয় নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। ম্যানেজারের কাছ থেকে হঠাৎ একটা জরুরি ফোন পেয়ে মাকে নিয়ে চলে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে যাওয়ার সময় ঘরের চাবিটা নিয়ে যেতে ভুলে গেছি।
নীলগিরি পর্যন্ত গিয়ে আবার ফিরে এলাম। ভাগ্যেই এলাম, তাই তোমাদের সঙ্গে দেখা হলো। আপনার মা? উনি নীলগিরিতেই আমার এক বান্ধবীর বাড়িতে অপেক্ষা করছেন। আমার হাতে সময় বেশি নেই, আমি এখনই চলে যাব। এসেই শুনলাম তোমরা এসেছো, তাই দেখা করতে এলাম। এমন অসময়ে তোমরা এলে যে তোমাদের জন্য কিছু করতে পারলাম না। বাবলু বলল, শান্তাদি, ভগবান রক্ষা করেছেন আপনাকে যে আপনি ফিরে এসেছেন। বালাসোরে গেলে আপনার অথবা আপনার মায়ের কোনো বিপদ হতে পারত। আমাদের মনে হয় আপনার বাবা নিশ্চয়ই কোনো গুরুতর রকমের বিপদে পড়েছেন এবং আপনারাও পড়তে যাচ্ছিলেন। শান্তাদির মুখ থমথমে হয়ে গেল। কেন বলো তো? সব বলছি আপনাকে। আরও একটু ফাঁকা জায়গায় কোথাও গিয়ে বসি চলুন। বলেই বিলুকে বলল, তুই সবাইকে নিয়ে এখানেই থাক, একটু সতর্ক থাকিস, আমি এখনই আসছি। বাবলু শান্তাদিকে নিয়ে একটু দূরের দিকে কোলাহলমুক্ত নির্জনের দিকে চলল। বিলুরা না এলেও পঞ্চু সঙ্গ ছাড়ল না, সেও চলল ল্যাং ল্যাং করে হেলে দুলে। একটি মনোরম ঢাল বেয়ে ঘন গাছপালায় ঘেরা এক নির্জনে এসে শান্তাদি বলল, আর সাসপেন্সে রেখো না, এবার বলো তো ভাই কি ব্যাপার। বাবলু তখন নিজেদের পরিচয় দিয়ে সব কথা এক এক করে খুলে বলল শান্তাদিকে। শান্তাদি সব শুনে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আমার বাবা তাহলে আর বেঁচে নেই বাবলু? এত কাণ্ড হয়ে গেছে তা আমরা কেউই জানি না। বাবা অনেক দিন ধরেই বলছিলেন মালানির আচরণ তার ভালো ঠেকছিল না, কিন্তু সেটা যে এই রকম জঘন্য হবে তা আমরা ভাবতেও পারিনি। কিন্তু আমি বুঝতে পারছি না, মালানি আমাকে ফোনে তোমাদের কথা না জানিয়ে একেবারে মাকে নিয়ে একটুও দেরি না করে চলে যেতে বললেন কেন? আর তোমাদেরকেই বা কোনো রকম কথা বলবার সুযোগ না দিয়ে এতদূর পাঠিয়ে দিলেন কেন? ফোনে কথা বলার ব্যাপারে আমি আপত্তি জানিয়েছিলাম, কিন্তু আমরা চলে আসবার পরই বিপদের গন্ধ পান তিনি। যেভাবেই হোক তার মনে এই সন্দেহ জাগে যে আমরা তাড়াই, তাই আপনার সঙ্গে আমাদের যোগাযোগটা ছিন্ন করবার জন্য ফলস টেলিফোনে আপনাদের ডাকিয়ে নেন। ওখানে গিয়ে পড়লে হয়তো আপনাদের মা মেয়েকে ওরা গুম করত। আমার দৃঢ় বিশ্বাস মালানি এই চক্রের নায়ক। বুঝেছি, ওই শয়তান চাঁদিপুরের হোটেলটা নিয়েও একবার এক কুকীর্তি করে আমার বাবাকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করেছিল। চাঁদিপুরের হোটেল? হ্যাঁ, চাঁদিপুরেও আমাদের একটা হোটেল আছে, লাভলি হোটেল। কিন্তু ওই রকম বিশ্বাসঘাতক একজন লোককে আপনারা হোটেলের দায়িত্ব রেখেছিলেন কেন? চোখের জল মুছে শান্তাদি বললেন, উপায় ছিল না রে ভাই। আমাদের এমন কিছু দুর্বলতার কথাও জানে যে ওকে তাড়াতে গেলেও বিপদ। কি আপনাদের দুর্বলতা? সে অনেক কথা ভাই। যাক, আর দেরি করে লাভ নেই। মা হয়তো আমার জন্য চিন্তা করছেন খুব। আমি এখনই মাকে ফোন করে সতর্ক করে দিচ্ছি। আর শোনো, তোমরা যে বুদ্ধি করে ওই ভাঙা হ্যাটাচিটা নিয়ে এসেছো সেজন্য তোমাদের ধন্যবাদ। ওটা আমার চাই। ওতে যে কি অমূল্য সম্পদ রয়েছে তা তোমরা জানো না। ওই সম্পদের জন্যই আজ আমার বাবাকে জীবন দিতে হলো। আমরা অনেক নিষেধ করেছিলাম বাবাকে ওই সব কাজ না করতে, কিন্তু করলে কি হবে? উনি নিজে যা বুঝতেন তাই করতেন, অন্যের কথা শুনতেন না। কিন্তু ওই অ্যাটাচিতে তো কিছু নেই। আছে আছে, অনেক কিছু আছে ওর ভেতরে। এই বলে বাবলুকে নিয়ে শান্তাদি যেই না আসতে যাবে অমনি জনাচারেক লোক হঠাৎই ওদের চমকে দিয়ে আশেপাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে আত্মপ্রকাশ করলো। ওদের এই আলোচনার সময় লোকগুলো কখন যে চুপিসারে এসে ঘিরে ফেলেছিল ওদের, বা ওরা আসবার আগে থেকেই ছিল, তা ওরা টেরও পায়নি। এতক্ষণ টু শব্দটি করেনি কেউ। কিন্তু পঞ্চু কোথায়? সে নেই কেন? এই তো একটু আগেও সে ছিল। ওর নজর এড়িয়ে ওরা এখানে কি করে এলো? শান্তাদি বিস্মিত হয়ে বলল, কি চাই তোমাদের? আমাদের দরকার এই ছেলেটাকে। ওকে তোমরা পাবে না, তাহলে কিন্তু বিপদ হবে। ওদের চারজনের হাতেই তখন শোভা পাচ্ছে একটা করে স্প্রিং দেওয়া চকচকে ছোড়া। বাবলু ও শান্তাদি এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে রইল। ওদের একজন বলল, এখান থেকে পালিয়ে বাঁচবার কোনো উপায়ই নেই শান্তা দেবী। আপনার বাবাকে যেমন পরম নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দিয়েছে আমাদের লোকেরা, ঠিক সেইভাবেই আপনাদেরকেও আমরা ঘুম পাড়াতে এসেছি। আপনারা বাঁচতে পারেন একটি মাত্র শর্তে। বাবলু অভিনয়ের ভঙ্গিতে গলায় একটু মেকি কান্নার সুর তুলে বলল,
কী সে শর্ত? আমাকে আপনারা প্রাণে মারবেন না, আমি বাঁচতে চাই, আমার মা বাবার কাছে ফিরে যেতে চাই। বলুন, কি পেলে আপনারা ছেড়ে দেবেন আমাকে বা আমার এই দিদিটিকে? মিস্টার পট্টনায়কের ওই মূল্যবান অ্যাটাচিটা আমরা চাই, যেটা বারবার ছিনিয়ে নিয়েছো তোমরা আমাদের কাছ থেকে। দেব, নিশ্চয়ই দেব, ওতে আমাদের কোনো লোভ নেই, বিশ্বাস করুন। না থাকাই ভালো, বলে লোকগুলো আবার বলল, তবে শান্তাদেবী, আপনাকে কিন্তু কয়েক ঘন্টার জন্য এখানে আটকে থাকতে হবে। শান্তাদি সে কথার কোনো উত্তর না দিয়ে বাবলুকে বলল, বাবলু, ভুলেও ওদের প্ররোচনায় ফাঁদে পা দিও না। ওরা তোমার কাছ থেকে অ্যাটাচি উদ্ধার করেই মেরে ফেলবে তোমাকে। দেখছো না কি ভয়াবহ মূর্তি ওদের? ওরা খুনি, খুন করবে বলে এসেছে ওরা। ওদের একজন বলল, না, অযথা আমরা খুনের সংখ্যা বাড়াবো না, আমাদের হাতে সময় বেশি নেই, একটু পেছন দিকে নেমে চলুন, ওখানে একটা গুহা আছে। আপাতত একদিন কি আরও কিছু কম সময় আপনাকে আমরা সেখানে আটকে রাখবো। অ্যাটাচিটা যদি পেয়ে যায় তবেই আপনার মুক্তি, না হলে কিন্তু কাউকেই বাঁচিয়ে রাখবো না আমরা। শান্তাদি বলল, ওটা পেলে কি বাঁচিয়ে রাখবেন? সে তখন দেখা যাবে। বলে যেই না শান্তাদির হাত ধরে টানতে যাবে, অমনি কোথা থেকে একটা বড় পাথর এসে পটাং করে নাকে লাগলো লোকটার। লোকটার সঙ্গে সঙ্গে বাবারে বলে নাক চেপে বসে পড়ল সেখানে। আর একটু হলেই চোখটা যেত। নাক দিয়ে তখন ঝরঝর করে এত রক্ত পড়ছে যে রুমাল দিয়েও চেপে রাখা যাচ্ছে না। কে ছুঁড়ল পাথরটা? হতচকিত বাবলু বিলুর গলা শুনতে পেল তখন। ভয় নেই বাবলু, আমরা এসে গেছি। এইবার দেখা গেল পঞ্চুকে। বিপদ বুঝে চুপিসারে গিয়ে ওদের সবাইকে খবর দিয়ে ব্যাঘ্র বিক্রমে ধেয়ে আসছে সে। এই প্রচণ্ড হাঁক ডাকে চারদিক কাঁপিয়ে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল সেই দুষ্কৃতীদের উপরে যে কি করবে কিছু না ভেবে পেয়ে প্রাণের দায়ে ছুটল তারা। পাণ্ডব গোয়েন্দারাও ছাড়বার পাত্র নয়, সবাই তখন মারমুখী হয়ে ধেয়ে গেল ওদের দিকে। ওইটুকু সময়ের মধ্যেই বাবলুর হাতে উঠে এসেছে ওর আত্মরক্ষার পিস্তলটা। বাবলু হেঁকে বলল, শোনো, তোমরা কিন্তু কেউ পালাবার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি বাধ্য হব গুলি চালাতে। মনে রেখো, এটা খেলনা পিস্তল নয়। কিন্তু কে কার কথা শোনে? বাবলু তখন পালায়মান একজনের পায়ে সত্যিই গুলি করল। পায়ে চোট পেয়ে লোকটি হঠাৎ হোঁচট খাওয়ার মতো মুখ থুবড়ে ছিটকে পড়ল খাদের দিকে। খাদ গভীর নয়, তবে যতটুকু, তাতেই ওর অবস্থা কাহিল হয়ে গেল। বাঁচল কি মরল কে জানে। বাকি যারা, তারা তখন থেমে পড়েছে। না থামা ছাড়া উপায়ও নেই, কেননা পঞ্চুই তখন পথরোধ করেছে ওদের। বাবলু ওদের কাছে গিয়ে বলল, গৌরাঙ্গ হও। ওরা দু হাত তুলে দাঁড়িয়ে পড়ল। এদিকে গুলির শব্দ আর চেঁচামেচিতে মেলার লোকজন যেখানে যত ছিল সবাই প্রায় হই হই করে ছুটে এসেছে। বাবলু জনতাকে বলল, শিগগির আপনারা বেঁধে ফেলুন এই লোকগুলোকে, আমরা ততক্ষণে পুলিশে খবর দিচ্ছি। এরা আমাদের এই দিদিকে নিয়ে চলে যাচ্ছিল। আর যাই কোথা, ক্ষিপ্ত জনতা তখন তিনজনকেই গাছের সঙ্গে বেঁধে সে কি বেদম প্রহার। বাবলু জনতাকে বলল, 1 মিনিট, এদের কাছে আমাদের কিছু জিজ্ঞাস্য আছে। ওদের একজন বলল, কি জানতে চাও বলো? আমরা জানতে চাই তোমাদের গডফাদারটি কে, এই কাজের জন্য কে পাঠিয়েছিল তোমাদের? ওরা কিছু না বলে মাথা নত করল। যেই না করা, পঞ্চু অমনি গাঁক করে ঝাঁপিয়ে পড়ল একজনের বুকের ওপর। লোকটি ভয়ানে আর্তনাদ করে বলল, মামা মালানি। বাবলু বলল, ঠিক আছে, এইবার তোমার গণপিটুনির ভেতর দিয়ে জামাই আদর খাও, আমরা পুলিশে একটা খবর দিয়ে আমাদের কাজ শুরু করি। শান্তাদি বলল, তার আগে একটা কথা জিজ্ঞাসা করি, আশা করি ঠিক ঠিক উত্তর দেবে। বন্দি দুষ্কৃতীদের সামনে তখন মৃত্যু ছাড়ার কোনো পথ খোলা নেই, তাই জীবনের আশা ছেড়ে দিয়েই বলল, আর বেঠিক বলে আমাদের লাভই বা কি? আমার বাবার খবর কি? তিনি কোথায়, কিভাবে আছেন? উনি বেঁচে নেই, ওর মাথায় রড মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। কারা করেছে এই কাজ? যারা করেছে তাদের একজনকে মেরে ফেলা হয়েছে, একজন দুর্ঘটনায় মরেছে, আর একজন ফিরে এসেছে ব্যর্থ হয়ে। বাবলু জনতাকে উদ্দেশ্য করে বলল, আপনারা সব শুনলেন তো? এখন এদের পুলিশের হাতে তুলে দেওয়া আপনাদের কর্তব্য। আমরা চেষ্টা করছি পুলিশকে ফোন করবার।
শান্তাদিকে নিয়ে বাবলুরা তখনই চলে এলো শান্তাদির বাড়িতে। এ বাড়ির ফোন অচল, তাই পাশের সরকারি গেস্ট হাউস থেকে শান্তাদি ফোনে সব কথা জানিয়ে দিল মাকে। বাবলু বলল, আপনি এখনই একবার পুলিশে ফোন করুন। কি লাভ? বাহ, লোকগুলোকে অ্যারেস্ট করাতে হবে না? না বাবলু, আমি এই মুহূর্তে থানা পুলিশের জালে জড়াতে চাই না। তোমাকে জানিয়ে রাখা ভালো, আমার বাবা হোটেল বিজনেস ছাড়াও স্মাগলিংয়ের ব্যাপারে গভীরভাবে জড়িত ছিলেন। এখন ওই অ্যাটাচিটা আমার বিশেষ প্রয়োজন। ওটা যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে সেটা সর্বাগ্রে দেখতে হবে। থানা পুলিশ তারপর। নাও, তোমরা চট করে দুটো খেয়ে নাও। বাবলুরা সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিল। মনের আনন্দে ঝর্ণার জলে স্নান করা আর হয়ে উঠল না। শান্তাদির মারুতি গাড়িটা বাইরেই ছিল। ওরা সেই গাড়িতে চেপে ঝড়ের গতিতে এগিয়ে চলল অন্য পথে, বালাসোরের দিকে। কিন্তু বালাসোরে পৌঁছে সাগরিকা হোটেলে এসেই যে দুঃসংবাদ ওরা পেল তা পাবে বলে কেউ ভাবতেও পারেনি। কিছুক্ষণ আগে নাকি দুজন লোক এসে ম্যানেজারকে রিভলভার দেখিয়ে ওদের ঘরের তালা ভেঙে সব কিছু লন্ড ভন্ড করে খবরের কাগজ দিয়ে মোড়া সেই অ্যাটাচিটা নিয়ে চলে গেছে। শান্তাদি হাই ভগবান বলে মাথায় হাত দিয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল। বলল, ওরা কি করে জানলো বলো তো যে তোমরা এই হোটেলেই উঠেছ? বাবলু বলল, জানার তো কোনো অসুবিধা নেই। আঙুল গুনে হোটেল তো এখানে কটা। তাছাড়া আমি অসতর্কভাবে মালানির কাছে বলে ফেলেছিলাম কথাটা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই নীরব। অমন যে পঞ্চু, সেও যেন বোবা হয়ে গেছে। শান্তাদি বলল, ঠিক আছে, এসো তোমরা আমার সঙ্গে। শেষ চেষ্টা একবার করে দেখি, তারপর পুলিশে ফোন করব। ওরা আবার মারুতি চেপে হাজির হলো বাদশার কাছে। সেখানে গিয়ে দেখলো পাখি ফুরুত। বরং শান্তাদি ও বাবলুদের দেখে আঁতকে উঠল অন্য সকলে। শান্তাদি জিজ্ঞেস করল, মালানি কোথায়? উনি তো নেই। কোথায় গেছেন? জানি না। কিন্তু তোমরা এমন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমাদের? কৃষ্ণা নামে একটি মেয়ে ছিল। সে বলল, বিশ্বাস করুন শান্তাদি, এমন একটা ব্যাপার যে ঘটবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। আমি লুকিয়ে ওদের সব কথা শুনেছি। এই ছেলে মেয়েগুলো চলে যাওয়ার পরই জহর এসে কী সব যেন বলল মালানিজিকে। সব বুঝতে পারিনি, তবে এটুকু বুঝতে পেরেছি যে এরাই ষড়যন্ত্র করে খুন করেছে আমাদের মালিককে। তারপর ছেলে মেয়েগুলো চলে যেতেই ওরা টেলিফোনে আমাদের এখানে চলে আসতে বলল। 4 জন লোককে ওরা পাঠিয়ে দিল ছেলে মেয়েগুলোকে ওই পাহাড়ে জঙ্গলেই খতম করবার জন্য। আর জহর করলো কি, একটা হেভি ট্রাক নিয়ে নীলগিরিতে চলে গেল আপনাদের গাড়িতে দুর্ঘটনা ঘটাবে বলে। শান্তাদি শিউরে উঠে বলল, ও মাই গড, ভাগ্যে আমি এদের নিয়ে অন্য পথে এসেছিলাম। কিন্তু এত সব শুনেও তোমরা চুপ করেছিলে কেন? কেন তোমরা থানায় যাওনি? দিদি, বিশ্বাস করুন, আমাদের মধ্যে কে যে স্পাই আর কে কি তা বুঝতে পারিনি বলেই থানায় যায়নি। তবে আমি রঘুপতিকে সব বলেছি। ও আমার লোক, ও বোধ হয়। শান্তাদি বলল, ঠিক আছে, তোমরা একটু সতর্ক থেকো, আমরা আসছি। কোথায় যাবেন দিদি? মালানিকে খুঁজতে। আশা করি ওকে আমি চাঁদিপুরেই পাবো। ওরা আবার মারুতি চেপে এগিয়ে গেল চাঁদিপুরের দিকে। বেলা পড়ে আসছে ক্রমশ, সূর্য ঢলছে। শহর ছেড়ে যখন ওরা মাঠের মাঝখানে এসে পড়ল, তখন হঠাৎই ওরা দেখতে পেল অশোক লেল্যান্ডের বৃহৎ একটা মালবাহী ট্র্যাক সবেগে ওদের দিকে ধেয়ে আসছে। বাবলু বলল, শান্তাদি, ওই দেখুন ওরা আসছে। আরও জোরে গাড়ি চালান, না হলে যেভাবে ওরা আসছে তাতে বেশ বুঝতে পারছি ওদের হাত থেকে আর আমাদের পরিত্রাণ নেই। শান্তাদি বলল, চুপ করে বসে থাকো সব, ওদের মজা আমি দেখাচ্ছি। বাবলু বলল, কৃষ্ণাদির কথা যদি সত্যি হয় তাহলে তো ওদের এখন নীলগিরিতে থাকার কথা। কৃষ্ণাদির কথা সত্যি। আসলে নীলগিরিতে আমাদের না পেয়েই ওরা ফিরে আসছে। যাই হোক, তোমরা তৈরি থাকো। আমি হঠাৎ এক জায়গায় গাড়িটা যেই থামাবো, তোমরা অমনি চোখের পলকে নেমে পড়বে, বাঁদিকে চেপে নামবে, লাফিয়ে পড়বে মাঠের ওপর। এই বলে শান্তাদি গাড়িটার স্পিড আরও বাড়িয়ে শত্রুর কবল থেকে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়েই হঠাৎ গতি কমিয়ে ব্রেক কষল। পাণ্ডব গোয়েন্দারা তৈরি ছিল। পরিকল্পনা মতো সবাই ধূপ ধাপ ধূপ। গাড়ি থামার সঙ্গে সঙ্গে ট্রাকও এসে থেমে পড়ল। ড্রাইভারের আসনে বসা জহর তখন বাঘের মতন ছুটে এলো ওদের দিকে।
ওর হাতে একটা রিভলভার। বাবলুরা অবাক হয়ে দেখল শান্তাদির হাতেও তখন একটা পিস্তল শোভা পাচ্ছে। এ যেন রোমাঞ্চকর নাটকের কোনো একটা দৃশ্য। জহর তবুও যেই না ওদের দিকে এগোতে যাবে, পঞ্চু অমনি ওর অভ্যস্ত ছকে লাফিয়ে উঠে কামড়ে ধরল জহরের রিভলভার ধরা সেই হাতটাকে। আর ভোম্বল ওর পায়ের খাঁজে এমন একটা লাথি মারল যে টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল জহর। বিলু ওর হাত থেকে রিভলভারটা কেড়ে নিল। ততক্ষণে সবাই ঝাঁপিয়ে পড়েছে তার উপর। শান্তাদি ওর বুকে পা রেখে বলল, শয়তান, তুই আমার বাবার হত্যাকারী, তোকে শাস্তি আমি নিজে দেব। বলে কেউ বাধা দেওয়ার আগেই যা করল তা এক বীভৎস ব্যাপার। যন্ত্রণায় চিৎকার করে উঠল জহর। শান্তাদি বাঘিনীর মতো ফুঁসে উঠে বলল, পাপের ফল সারা জীবন ধরে ভোগ কর, এবার অন্ধ হয়ে বেঁচে থাক। ট্রাকে জহর একাই ছিল, তাই কেউ ওকে সাহায্য করতে এগিয়ে এলো না। শান্তাদির মারুতি এবার পাণ্ডব গোয়েন্দাদের নিয়ে চাঁদিপুরের সমুদ্র সৈকতে এসে থামল। তখন সন্ধ্যার আবছায়া। শান্তাদি পা টিপে টিপে ওদের নিয়ে বেলাভূমিতে নেমে এলো। শান্তাদি বলল, আমরা সরাসরি না গিয়ে পেছন দিক থেকে চুপি চুপি ভেতরে ঢোকবার চেষ্টা করব, সামনে দিয়ে যাব না। বাবলু বলল, আমরা তো এখানকার কিছুই চিনি না, জানি না, আপনি যেরকম বলবেন সেই রকমই হবে। সবাই ধীরে ধীরে এগিয়ে চলল। সে কি অপূর্ব দৃশ্যপট! একদিকে ঝাউবন, অপরদিকে সমুদ্র। ঝাউবনের গায়ে গায়ে হোটেল ও রেস্ট হাউসের সারি। শান্তাদি বলল, এই ছেলেমেয়েরা, তোমরা এখন যেন ভুলেও প্রকৃতির দৃশ্য দেখায় মন দেবে না। আগে আমাদের কার্যোদ্ধার হোক, তারপরে সব কিছু দেখবে। এসো, আমরা ঝাউবনের অন্ধকারে ছায়ায় ছায়ায় পথ চলি। ওরা সেইভাবেই যেতে লাগলো। হঠাৎ এক জায়গায় এসে একটা ঝোপের ওপর ঝাঁপিয়ে পড়ল পঞ্চু। অমনি কে যেন চিৎকার করে বালির ওপর দিয়ে ছুটে পালাতে লাগলো। কিন্তু পঞ্চুর সঙ্গে পারবে কেন? পঞ্চু পেছন দিক থেকে তার কোমর জড়িয়ে ধরে এমনভাবে তার গা শুঁকতে লাগলো যে লোকটা কাতুকুতু খেয়ে হেসেই অস্থির। বাবলু বলল, এই কে তুই? মারি পকাইলা, ইমিতি করিলে মু বলিব কাই, চারিধারে গোলমালয় হউচি, তাতে রাতি কাটাইবা বলি কিরি, ডর পাই পলাইছন্তি। ততক্ষণে শান্তাদিও কাছে এসে পড়েছে। এসেই লোকটিকে দেখে বলল, এ কি দশরথ, তুমি এখানে কি করছিলে? আরে দিদিমণি, আমি আর এ কামও না করিব, সরা মালানি আমাকে জাবুটা মারিছে, ঘরে গেলে কি শুনু থিবে ঢিপ ঢাপ শব্দ হউচি। আপন মানে জানিছন্তি সেটি পাগল হেলা, তাই ডর পাই পলাইছন্তি। শান্তাদি বলল, ঠিক আছে, তোমার কোনো ভয় নেই, তুমি এখানে বসে থাকো, পালাতে হবে না, বরং এখান দিয়ে কেউ পালাতে গেলেই তুমি ঢিল ছুঁড়বে। এতক্ষণে সাহস পেয়ে তিরিং বিরিং করে লাফাতে লাগলো দশরথ। একটা চেলাকাঠ কুড়িয়ে এনে বীর বিক্রমে অযথা চেঁচিয়ে এমন আস্ফালন করতে লাগলো যে সজাগ হয়ে গেল শত্রুরা। শান্তাদি আঙুল দেখিয়ে বলল, ওই আমাদের হোটেল ঘর, ওই যে দেখা যাচ্ছে ব্লু রঙের দোতলাটা, ওই হচ্ছে লাভলি হোটেল। ওরা পা টিপে টিপে এগোতে লাগলো। তারই ফাঁকে দেখে নিল দুজন সশস্ত্র লোক হোটেল থেকে বেরিয়ে এসেছে। ওদের লক্ষ্য সমুদ্র তীর। দুজনে হনহন করে এগিয়ে আসতে লাগলো। ততক্ষণে এরা সবাই কালো কালো লম্বা গুঁড়ির ঝাউ গাছের আড়ালে গা ঢাকা দিয়েছে। বাবলু হঠাৎ পেছন দিক থেকে সেই লোক দুটির একজনকে পিস্তলের সাহায্যে ঘায়েল করল। লোকটির মাথায় সজোরে আঘাত করল বাবলু। একবার শুধু অস্ফুট একটা আর্তনাদ করে বালির ওপর লুটিয়ে পড়ল লোকটা। মোক্ষম জায়গায় লেগেছে ওর। অন্য লোকটি তখন কোনো কিছু বুঝে উঠতে না পেরে হঠাৎ ভয় পেয়ে লক্ষ্যহীনভাবে একটা গুলি করে বসল। কিন্তু বিধি বাম, তাই গুলিটা একটা গাছের গায়ে লেগে ছিটকে এসে ওরই বুকে বিঁধল। ভাগ্যদোষে নিজের ছুটি নিজেই করে নিল বেচারি। ওরা তখন ছুটে গিয়ে ঢুকে পড়ল সেই হোটেলে, লাভলি হোটেলের ঘরের ভেতর। গিয়ে দেখল দুটি লাশ পড়ে আছে সেখানে, একটি রাঁধুনি বামুনের, অপরটি এক অপরিচিতর। সম্ভবত নিজেদের মধ্যেই মারামারি করে মরেছে ওরা। শান্তাদি বলল, কি কাণ্ড, দশরথটা ভয়ে পালিয়েছে, রাঁধুনি বামুন পালাতে পারেনি বলে ওদের হাতে মরেছে। অপরিচিত লোকটির ব্যাপারে কিছু বলা যাবে না,
কিন্তু আসল লোকটি গেল কোথায়? মিস্টার মালানি? বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই হন্যে হয়ে খুঁজতে লাগলো তাকে, কিন্তু না, কোনো পাত্তাই নেই তার। শান্তাদি দশরথকে ডেকে এনে পাণ্ডব গোয়েন্দাদের সাহায্যে মৃতদেহ দুটি বের করলো ঘরের বাইরে। এমন সময় হঠাৎ ছাদের উপর থেকে পঞ্চুর এক টানা চিৎকার শুনে সচকিত হয়ে উঠল সকলে। বাবলু বলল, নিশ্চয়ই ছাদে কেউ লুকিয়ে আছে, শিগগিরই ওপরে চলো। ওরা আর এক মুহূর্তও সময় নষ্ট না করে সবাই একসঙ্গে হৈ হৈ করে উঠে এলো ওপরের ছাদে। পঞ্চুর চিৎকারে তখন মাত হয়ে গেছে চারিদিক। সেই চিৎকারে সমুদ্রের জলোচ্ছ্বাসও চমকে উঠছে যেন, অথবা দারুণ ক্রোধে সমুদ্র আরও ফুঁসছে। ওরা দেখল সেই শেয়ালমুখ মালানি দোতলার ছাদের জলের ট্যাঙ্কের ওপর মাথার ওপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ওর এক হাতে রিভলভার, অপর হাতে অ্যাটাচি। মালানি চিৎকার করে বলছে, খবরদার, এক পাও এগোবে না কেউ, যে আসবে তাকেই গুলি করব। বাবলু বলল, শিগগির ওই অ্যাটাচিটা আমাদের দিকে ছুঁড়ে দাও, না হলে আমরাই তোমাকে গুলি করব। মালানি তবুও চেঁচাচ্ছে, খবরদার, খবরদার, এগোবে না কেউ। বাবলু সাহসে ভর করে এগোতেই লাগলো। শান্তাদি ভয় পেয়ে বলল, বাবলু, যেও না, ওকে বিশ্বাস নেই, ও এখনই গুলি করবে। বাবলু বলল, ওর ওতে গুলি থাকলে তো গুলি করবে, কিচ্ছু করবে না ও। তবুও সাবধানের মার নেই, বাবলু চলে এসো। বিলু এতক্ষণে কথা বলল, ওর রিভলভারে গুলি থাকলে ও কি প্রাণ বাঁচাবার জন্য এখানে পালিয়ে আসতো? তাছাড়া পঞ্চু ওকে যেভাবে বিরক্ত করছে তাতে পঞ্চুকেও ছেড়ে দিত না। বাবলু বলল, এই যাবৎ অনেক রাঘব বোয়ালকে ঘায়েল করে শেষকালে একটা চুনোপুটি ধরতে এসে এতখানি সময় নষ্ট করলাম, ভেবেই কষ্ট হয়েছে খুব। আমাদের এবারের অভিযানটা এইসব দুর্বল লোকেদের জন্য কেমন যেন হয়ে গেল। ভম্বল মালানিকে বলল, এই শেষবারের মতন বলছি কিন্তু। বললে কি হবে? মালানি স্থির। ও অ্যাটাচি আর রিভলভার দুটোকেই বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল। পাণ্ডব গোয়েন্দারা এবার সব দিক থেকে ঘিরে এগোতে লাগলো, এক পা করে। পাণ্ডব গোয়েন্দারা যত এগোতে লাগলো, মালানি ততই পেছোতে লাগলো ভয়ে। শান্তাদির তখন অন্য রূপ। সে নিজে রিভলভারটা দু হাতে শক্ত করে ধরে মালানির দিকে তাক করে বলল, শয়তান, ওই অ্যাটাচি পাওয়ার লোভে তুই আমার বাবাকে খুন করিয়েছিস। আজ তোকে খুন করে আমি আমার পিতৃহন্তার প্রতিশোধ নেব। বাচ্চু আর বিচ্ছু তখন জড়িয়ে ধরেছে শান্তাদিকে। বিচ্ছু বলল, এ কি করছেন দিদি? ওকে এভাবে মারবেন না, ও তো এখন আমাদের হাতের মুঠোই। ওকে সবাই মিলে পিটিয়ে পুলিশের হাতে দেব, আপনি কেন খুনের ঝুঁকি নেবেন? ততক্ষণে ট্রিগার টিপে দিয়েছে শান্তাদি, কিন্তু ভাগ্যক্রমে গুলিটা মালানির গায়ে না লেগে ঝাউবনের দিকে ছিটকে গেল। এদিকে সেই গুলির সঙ্গে সঙ্গে গাঁক করে ট্যাঙ্কের উপর লাফিয়ে উঠেছে পঞ্চু। যেই না ওঠা, মালানি ভয়ে আরে একটু পেছোতে গেল, সঙ্গে সঙ্গেই বিপর্যয়। চিৎকার ও আর্তনাদে ভরে উঠল চারদিক। পা ফসকে মালানি একেবারে নিচে। মালানি পড়ে যাওয়া মাত্রই সবাই নিচে নেমে এলো। এসে দেখল নিচে পড়ে ছটফট করছে মালানির দেহটা। কয়েক মুহূর্ত মাত্র, তারপর এক সময় ধনুকের মতো বেঁকে উঠে স্থির হয়ে গেল। কষ বেয়ে বেরিয়ে এলো তাজা রক্ত কিছুটা। সব শেষ। শান্তাদি তখনই অ্যাটাচিটা নিয়ে ঘরে এসে টেবিলের উপর রাখলো সেটা। তারপর দশরথকে বলল, একটা ছুরি দাও তো দশরথ। দশরথ তখনই একটা ছুরি এনে শান্তাদিকে দিল। শান্তাদি অ্যাটাচি খুলে বলল, এই দেখো, তোমরা এর ভেতরে কিছুই পাওনি তো? আমি কিন্তু এর ভেতর থেকে মূল্যবান কিছু পাবো। বলে কয়েক জায়গায় ছুরি দিয়ে কাটাকাটি করতেই বেশ বড় বড় কয়েকটি হিরে টপারটপ বেরিয়ে আসতে লাগলো। শান্তাদি হিরেগুলো টেবিলের ওপর পরপর সাজিয়ে বলল, এই সেই অভিশপ্ত হিরে, যার জন্য আমার বাবাকে তার অমূল্য জীবন নষ্ট করতে হয়েছে। এর দাম খুব কম করেও 50 লক্ষ টাকা। সবাই সবিস্ময়ে তাকিয়ে দেখল এক সৌম্যদর্শন বলিষ্ঠ চেহারার ভদ্রলোক মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তাকে দেখেই চমকে উঠল শান্তাদি। ঢেউ যেমন সৈকতের বুকে ঝাঁপিয়ে পড়ে,
ঠিক সেইভাবে তার বুকে ঝাঁপিয়ে পড়লেন শান্তাদি। ভদ্রলোক চিৎকার করে উঠলেন, ওরে ছাড় ছাড় রে পাগলি মেয়ে, আমার সর্বাঙ্গে ব্যথা, আমি এখনো সুস্থ নই। শান্তাদি তার কাছ থেকে একটু পিছিয়ে এসে ঝরঝর করে কাঁদতে লাগলো। বাবা, তুমি বেঁচে আছো বাবা, এ যে ভাবতেও পারিনি। হ্যাঁ মা, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি আমি। ওরা আমার মাথায় রড মেরে আমাকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল। কিছু গ্যাং কুলিয়ে আমার অচৈতন্য দেহটা রেল হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান থেকেই একটু সুস্থ হয়ে ফিরে এসেছি আমি। তোরা কে কি অবস্থায় আছিস তার কিছুই জানি না, আর এই হত্যাচক্রের নায়ক যে কে বা কারা তা বুঝতেও তো দেরি হয়নি আমার। সেজন্য পাছে জানাজানি হয় সেই ভয়ে বাড়িতেও ফোন করিনি। শান্তাদি বলল, কিন্তু বাবা, তুমি যে হাসপাতালে আছো এটা কি ওরা জানতো না? বোধ হয় না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি আমার সব কথা ডাক্তারকে বলি, ওখানকার পুলিশকেও জানাই। ওদের অনুরোধ করি আমার এই ব্যাপারটা যেন সম্পূর্ণরূপে চাপা থাকে। ওরা আমার বিপদের দিকটা বিবেচনা করে একথা গোপন রাখেন। তারপর ওইখান থেকেই আমি এখানকার থানায় যোগাযোগ করি। এখানে তো সবাই আমার বন্ধু এবং পরিচিত, তাই ওদেরই নির্দেশে এখানে এসে বাড়ি না গিয়ে সোজা থানায় যায়। থানা থেকে পুলিশ নিয়ে বাদশায় গিয়ে কৃষ্ণার মুখে শুনি তুই এখানে এসেছিস, তাই আর একটুও দেরি না করে এখানেই চলে এলাম। তোমার সঙ্গে পুলিশ কই? ওরা বাইরে অপেক্ষা করছে। এখন ভাবছি এসব কাজ আর নয়, এই হিরেগুলো আমি পুলিশের হাতেই তুলে দেব, তাতে হয়তো কিছুটা পাপ লাঘব হবে আমার। কিন্তু এই সব ছেলে মেয়েগুলো, এরা এখানে কোত্থেকে এলো? শান্তাদি সংক্ষেপে সব বলল বাবাকে। পুলিশ তখন দরজার কাছে। শান্তাদির বাবা মিস্টার পট্টনায়ক বললেন, আমার কথা আমি তো কিছুই গোপন না রেখে সবই বলেছি আপনাদের। ওই দেখুন, ওই সেই অভিশপ্ত হিরে। শান্তাদি নিজের হাতে হিরেগুলো এক এক করে তুলে দিল পুলিশের হাতে। ইন্সপেক্টর সেগুলো নিয়ে লিখে দিলেন। তারপর সেই ভাঙা অ্যাটাচিটাও সঙ্গে নিয়ে ঘরের বাইরে এসে মৃতদেহগুলো দেখে আরও রিপোর্ট লিখে বললেন, মিস্টার পট্টনায়ক, এই অবস্থায় আর আপনাকে আমরা বিরক্ত করব না। আজ আপনি বিশ্রাম করুন, কাল সকালে আমরা আবার আসব। মনে রাখবেন, আমরা সবসময় আপনার পাশেই আছি। পুলিশ বিদায় নিল। মিস্টার পট্টনায়ক বললেন, তোর মায়ের শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মা নীলগিরিতে আছেন। পাণ্ডব গোয়েন্দাদের মন জয়ের গৌরবে আনন্দে ভরে উঠেছে। চাঁদিপুরের সমুদ্র সৈকতে সমুদ্রের উত্তাল তরঙ্গমালার আছড়ে পড়ার শব্দে তখন চারদিক মুখর। শান্তাদি আদর করে পঞ্চুর গায়ে হাত বুলিয়ে বলল, তোকে আমার সবচেয়ে ভালো লেগেছে রে পঞ্চু। আগের জন্মে তুই কি মানুষ ছিলি? শান্তাদির কথায় হেসে উঠল সকলে। শান্তাদি পঞ্চুকে অনেক আদর করে বলল, ওরে আমার সোনামণি রে, তবুও ভাব দুষ্টু তুই রে। পঞ্চু একবার শান্তাদির মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে ডাকল, ভৌ ভৌ ভৌ। পাণ্ডব গোয়েন্দা শেষ হলো। আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন সুন্দর সুন্দর নানা স্বাদের গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইক শেয়ার করতেও ভুলবেন না। আজ এই পর্যন্তই, বিদায়।